সেদিন সকালবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। মনটাও বৃষ্টির তালে তালে কেমন ভারী হয়ে এসেছিল। কলকাতা শহরের কাদা প্যাঁচপ্যাঁচে রাস্তা পেরিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে যেতে মন চাইছিল না, কিন্তু তারপরেই কিশোরীর মুখটা মনে পড়তেই মনে হলো একবার তাকে ফোন করে দেখি। সঙ্গে সঙ্গে তার নাম্বারটি ডায়াল করলাম। তার স্ত্রী ফোনটি তুলে বলল, দাদা, আপনি যার খোঁজ করছেন সে তো কখন আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সে বলে গেল যে আপনাকে নিয়ে নাকি ঠাকুর মশাইয়ের বাড়িতে যাবে। এমন তড়িঘড়ি করে বেরিয়ে গেল, ছাতাখানা নিতেও ভুলে গেছে। ওনার মুখে এমন কথা শুনে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। তবে কোনো রকমে হাসির সদ্গতিকে সামান্যতম মৃদু ভাবাপন্ন করে বললাম, এ আর নতুন কি বৌদি, এমনটাই তো চলে আসছে। চিরাচরিত নিয়ম বলতে পারেন। সামনে আবার দুর্গাপুজো, তার আগে বর্ষার রেশটা যে কেন কমছে না বুঝতেই পারছি না। ভালোই হলো আপনার সাথে কথা হয়ে গেল, না হলে তো সেই কবে সাক্ষাৎ হয়েছিল, তারপর আর তো সাক্ষাতের সুযোগও ঘটেনি। আপনাকে কতবার বাড়িতে এসে ঘুরে যেতে বলেছি, অথচ আপনি দেখুন হাজার কাজের মানুষ, ব্যস্ততা যেন আপনার আর কাটতেই চায় না। কিশোরীকে সঙ্গে নিয়ে একদিন বাড়িতে অবশ্যই আসবেন, কিন্তু মনে থাকে যেন। বৌদি ওপাশ থেকে হেসে জবাব দিলেন, বেশ বেশ, আপনি যখন এতবার করে অনুরোধ করছেন তখন কি আর না গিয়ে পারে বলুন তো? আমি অবশ্যই যাব। যাক, আপনি আর আপনার স্ত্রীও ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। উনি হয়তো কিছুক্ষণের মধ্যে আপনার বাড়ি পৌঁছে যাবেন। ঠিক আছে, আমি এখন রাখছি, কেমন? এই বলেই বৌদি ফোনটা রেখে দিলেন। তারপরে যে বৌদির কথা এতখানি সত্য প্রমাণিত হবে তা কল্পনাও করতে পারিনি। দরজার দিকে তাকাতেই দেখি বেল বাজার শব্দ। আমার গিন্নি এদিকে এগিয়ে এসে বলল, বৃষ্টি হোক বা ঝড়, তোমাদেরকে তো দেখছি ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে উঠতেই হবে গো। নাও, আমি আর তারে কষ্ট করে খুলতে গেলাম না, কেমন? দরজাখানা তুমিই খুলে দাও, তোমারই তো বন্ধু এসে হাজির হয়েছে কিনা। এই বলেই গিন্নি বেশ একটা হম্বিতম্বি ভাব নিয়ে ভেতরের ঘরে চলে গেল। তবে আমি যে তার এইসব অকারণ রাগের তোয়াক্কা করতাম তা কিন্তু নয়। মনের ভেতরে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়ার উৎসাহটা কোনো সময়ই কমত না। আর প্রতি রবিবার করে কিশোরীর আগমনের বিষয়টাও কিন্তু মনের মধ্যে নতুন করে আন্দোলনের সৃষ্টি করত বই কি। এই ভেবেই আমি তড়িঘড়ি করে দরজার দিকে এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে মনটা বড্ড বিমর্ষ হয়ে গেল। কিশোরী ভায়া সারা গায়ে কাঁদা মেখে দরজার সামনে দাঁড়িয়েছিল। আমাকে দেখা মাত্রই বলে উঠল, আজকের আমাদের অধিক সময় বিলম্ব করে চপ আর পাসিং শোও কিনতে হবে না। এই দেখো, আমি তা সঙ্গে করেই নিয়ে এসেছি। আমি কিশোরীর হাতে ওই সকল জিনিসপত্রগুলি দেখে এক প্রকার হতবাক হয়ে পড়লাম। যতই যাই হোক না কেন, ঠাকুরমশাইয়ের প্রতি তার কর্তব্যটা কিন্তু কোনোদিনই বিফলে যেত না। কিশোরী যে ঠাকুরমশাইকে মন থেকে শ্রদ্ধা করে সেটি তার আচরণের মধ্যে দিয়ে বারংবার প্রমাণিত হতো। এই ঝড়জলের পরিস্থিতির মধ্যেও ঠাকুরমশাইয়ের ভিটেতে খালি হাতে না যাওয়ার কোনো অজুহাত তৈরি করতে সে চাইল না। পাছে ঠাকুরমশাইয়ের মন খারাপ হয়ে যায় এই ভেবে সে নিজের থেকেই সবকটি জিনিস সঙ্গে করে নিয়ে এসেছিল। তবে জিনিসপত্রগুলির হাল বেশ খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে সমস্যাটা আরও বেড়ে গিয়েছিল। তবে কিশোরী ভায়া কিছু সময়ের জন্য আমার গৃহে ঠাঁই নিয়ে ভিজে জামা কাপড় ছেড়ে পুনরায় ঠাকুরমশাইয়ের ভিটের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলল। আমিও তাকে দেখা মাত্র অনেকখানি সজাগ হয়ে গেলাম, আর তারপর দুজনে একই সাথে পাড়ি দিলাম ঠাকুরমশাইয়ের ভিটের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখলাম বৃষ্টির প্রভাবটা কলকাতা শহরকে বেশ অনেকখানি ধরাশায়ী করে দিয়েছিল। রাস্তার পরতে পরতে জল জমে গিয়েছিল। কাদা জলে একেবারে প্যাঁচ প্যাঁচ করছিল স্থানগুলো। সেগুলোকে ডিঙিয়ে যাওয়া এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। পাজামায় কাদার ছিটে লেগে একেবারে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। কিশোরী আমাকে উদ্দেশ্য করে বলল, এসব নিয়ে আর মন খারাপ করলে চলবে না হে। যে পরিস্থিতির মধ্যে ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা আরও খারাপ দিকে এগোতে পারে। এখন তো বরং অনেক ভালো অবস্থা বলতে হবে। কখন আবার ধুমধুমার গতিতে মেঘের গর্জন আমাদের ওপর আছড়ে পড়বে কে বলতে পারে। তখন কিন্তু আর কোনোভাবেই রক্ষে থাকবে না হে। মেঘের ঘনঘটা যা দেখছি,
আকাশটা তো একেবারে কালো করে আচ্ছন্ন করে ফেলেছে। যখন তখন বজ্রপাত হতে পারে। নাও নাও নাও, তাড়াতাড়ি পা চালাও। ওদিকে আবার কুমোরটুলি রয়েছে, সেখানে প্রতিমা নির্মাণের জন্য সুসজ্জিত মাটির ঢিপে দেখলে মাথা একেবারে খারাপ হয়ে যাবার উপক্রম হবে। গঙ্গা মাটি ছাড়া তো প্রতিমা গড়া সম্ভব হয় না। এই কথা অবশ্য আমি জানতাম না, আমার ঠাকুমা আমাকে বলেছিলেন। ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে অনেক রকম গল্প শুনতাম, আর তার মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় ছিল কোনটা জানো? কলকাতার এই প্রাচীন দুর্গোৎসব, যেটা কিনা কুমারটুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই ওয়াকিবহল নয়, তবে এটাই সত্যি, এই উত্তর কলকাতাকে কেন্দ্র করেই কিন্তু দুর্গা প্রতিমার নিদর্শন তৈরি হয়েছিল। আর পুজোর জাঁকজমক মানুষের মনকে একেবারে মাতোয়ারা করে তুলেছিল। একদিকে ভালোই হয়েছে, ঠাকুর মশাইয়ের ভিটেটা এই উত্তর কলকাতা সংলগ্ন হওয়ায় এই সমস্ত অঞ্চলগুলিকে চাক্ষুষ নিদর্শন হিসেবে বা প্রমাণ সাপেক্ষ হিসেবে দেখতে দেখতে তার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাওয়া যায়। কি বলো? কিশোরীর মুখে এমন সুন্দর সুন্দর কথা শুনে সেদিন আমার মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠেছিল। এমনি সময় ঠাকুরমশাইকে নানান রকম অযাচিত প্রশ্নের দ্বারা বিব্রত করতে থাকা মানুষটি হঠাৎ এমন বুদ্ধিদীপ্ত কথা কিভাবে বলতে পারে সেটা ভেবেই আজ একটু অস্বস্তি অনুভব করছিলাম। কিন্তু পরক্ষণেই দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে মেঘের গর্জনের শব্দ কানে আসতেই আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আরে চলো চলো, এখানে আর এভাবে অপেক্ষা করলে হবে না। পা টিপে টিপে এগোবো ভেবেছিলাম। কাদা জলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জামাটিকে কোনো রকমে বাঁচিয়ে তোলার যে ভান করছিলাম তার সম্ভব বলে আমার তো বিন্দু বিসর্গ মনে হয় না। অবস্থা যে একেবারে খারাপের দিকে। হে কিশোরী, যখন এত সাবধানতার পরেও সেই কাদামাটি লেগেই গেল, তখন আর অপেক্ষা করে কাজ নেই, তাড়াতাড়ি এগিয়ে চলো। পৌঁছেই তো গেছি প্রায়। ওই দেখো, ওনার বোর্ডটাও দেখা যাচ্ছে। বিখ্যাত জ্যোতিষী তারানাথ চাটুর্যের আসল পরিচয়পত্রটি কেমন বেঁকে ভেঙে গিয়েছে দেখো। কার্নিশের উপর থেকে তো একেবারে ঝুলে পড়েছে, অথচ দেখো সেটি পরিবর্তন করার বা সারাই করার কোনো ইচ্ছেই কারোর মধ্যে নেই। এই হচ্ছে গিয়ে বিড়ম্বনা। সংসার টানতে গিয়ে পেশা বা শখগুলিকে আর পূরণ করা সম্ভব হয় না। কি ঠিক বলছি তো কিশোরী? কিশোরী তৎক্ষণাৎ আমাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, তা ঠিকই বলেছ। তবে এখন এই যুক্তিতর্কের বিষয়টির মধ্যে আবদ্ধ না থেকে আমাদের বরং এগিয়ে যাওয়াই শ্রেয় হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওদিকে চলো, এক্ষুনি জোরে বৃষ্টি নামলো বলে। কিশোরীর মুখে চুনকালি ফেলে একেবারে জোরে বৃষ্টি নেমে গেল। যেমন কথা তেমন কাজ। প্রকৃতি যেন সেদিন কিশোরীর প্রতি একটু বেশি সহায় হয়েছিল। আমি আর সেভাবে মুখ খুললাম না। বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হতে হতেই দেখলাম জামা কাপড় অনেকখানি ভিজে গিয়েছে। এমতাবস্থায় একটি বাচ্চা মেয়ের কণ্ঠস্বর কানে যেতেই পেছন ফিরে তাকালাম। দেখলাম চারি এসে উপস্থিত হয়েছে। সে আমাদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, বাপরে বাপ, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি মাথায় নিয়েও যে আপনারা এখানে এসে উপস্থিত হবেন আমি তো ভাবতেই পারিনি কাকাবাবু। তাই এসে বরং ভালোই করেছেন কাকাবাবু। ভাবছিলাম আজকে রবিবার, তারপরে আবার বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে, অথচ আপনাদের কোনো দেখা সাক্ষাৎ নেই কেন? কিন্তু দেখুন, ঈশ্বর সহায় হয়েছেন, উনি ঠিক আপনাদের সাথে দেখা করিয়ে দিলেন। যাকগে, এবার দেরি না করে চটপট ভেতরে আসুন। জানি না কেন, তবে আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে আপনাদের সাথে আজকে সাক্ষাৎ হতে পারে, আর সেই জন্যই তো আমি এই ঝড় জলের মধ্যে আর পড়তে যাইনি। গেলে হয়তো আর আপনাদের সাথে দেখাই হতো না। যাকগে, আপনারা ভেতরে আসুন। বাবা ভেতরের ঘরে বসে রয়েছেন, ওই তন্ত্রমন্ত্রে কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত আছেন। আপনারা বরং ভেতরে ঘরে গিয়ে একটু বসুন, আমি আপনাদের জন্য মুড়ি মাখা আর গরম গরম চায়ের ব্যবস্থা করছি, কেমন? চারির কথা শেষ হতে না হতেই আমার টনক নড়ল। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, না না, আজকে আর চা মুড়ি মাখা খাবো না চারিমা। যদি তোমার সম্ভব হয় তাহলে আমাদের জন্য গরম গরম লুচি আর তরকারি করে আনতে পারবে কি? ভেবেছিলাম ইয়ার্কির ছলে কথাগুলো বললেও চারি হয়তো রাগ করবে। ও মা, ওইটুকু একখানা মেয়ে এত বড় একটা চ্যালেঞ্জ কিভাবে এক ঝটকায় গ্রহণ করে নিল সেটাই ভেবে উঠতে পারলাম না। সে সহসা হাসি মুখ করে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, এ আর এমন কি কাকাবাবু, আমি তো প্রায় বাবার জন্য কিছু না কিছু রান্না করে দিই, আর আজকে আপনারা আলাদাভাবে খেতে চেয়েছেন, এ তো খুব ভালো ব্যাপার। আপনারা যখন চা আর মুড়ি মাখা খেতে ইচ্ছুক নন, তখন আমি এক কাজ করি, আপনাদের জন্য বরং গরম গরম লুচি আর তরকারি করে আনছি।
আপনারা একটু বসুন। হ্যাঁ, চারির মুখে এমন সব কথা শুনে আমি তো এক প্রকার হতভম্ব হয়ে গেলাম। কি বলবো কিছুই ভেবে উঠতে পারলাম না। তবে শেষমেশ বললাম, আচ্ছা বেশ, তুমি যেটা ভেবেছো তাহলে সেটাই করো। আসলে কি জানো, আমি ভাবছিলাম এটা বলে তোমার সাথে একটু ইয়ার্কি মারবো। তুমি যদি সামান্যতম রাগ করতে তাহলে বেশ মজা লাগতো, কিন্তু এখন তো দেখছি তুমি হাসি মুখে আমার সমস্ত শখ আহ্লাদের গুরুত্ব রাখবার জন্য একেবারে এক পায়ে খাড়া হয়ে গেল। এইটুকু বাচ্চা মেয়ে হওয়া সত্ত্বেও তুমি যে এত রকমের গুণ দ্বারা প্রবুদ্ধ সেটা যদি আগে জানতাম, বাহ, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই বাচ্চা বয়সে তুমি যেভাবে একা সংসারের হালটা ধরে রেখেছো, সত্যি বিষয়টি অতুলনীয়ই বলা চলে। যাক, তোমাকে আর কাজে দেরি করিয়ে দেব না, তুমি বরং তোমার কাজগুলো সেরে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই বলেই আমরা বাড়ির ভেতরে ঢুকে গেলাম। বাড়িতে ঢুকতে ঢুকতেই কিশোরী আমাকে উদ্দেশ্য করে বলল, বাড়িতে ঢুকবার সাথে সাথে আজকে চারিকে খাবারের প্রেসিটা না দিলেই পারতে। বেচারি আমাদের সাথে গল্প শোনার জন্য উৎসুক হয়ে বসেছিল, আর সেখানে কিনা এখন তাকে হেসেলে যেতে হলো আমাদের ভাই ফরমাস ফিরিস্তি পালনের জন্য। আমার কিন্তু ব্যাপারটা একেবারেই ভালো লাগলো না। যাক, চলো ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলা যাক। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আমি কিন্তু তেমন একটা ভেবে কথাগুলো বলিনি তাকে, আসলে মজা করবার জন্যই চারিকে এমনভাবে বলেছিলাম। কিন্তু সে যে আমার মনের কথা ভেবে সেটি রাখতে চলে যাবে তা তো বুঝতেই পারিনি। তবে এসে ভালোই হয়েছে, ভালো করে একটু লুচি তরকারি খাওয়া যাবে। চারির হাতের যা রান্না সে তো আর নতুন করে বলবার প্রয়োজন নেই, সব রান্নাতেই যেন অসাধারণ স্বাদ। আহা! আমার কথাগুলি শোনা মাত্রই কিশোরীর মুখে হাসি ফুটে উঠল। এরপরে আমরা ঠাকুর মশাইয়ের ঘরে প্রবেশ করলাম। দেখলাম তিনি বেশ কিছু কাগজপত্র মুখে নিয়ে বসে রয়েছে। তবে আমাদের পায়ের শব্দ পাওয়া মাত্রই তিনি যে কিভাবে আগে থেকেই আন্দাজ করে ফেলতেন সেটা বুঝে উঠতে পারলাম না। সেবারও তিনি কাগজের মধ্যে মুখ গুজে রেখেই আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, একদিকে ভালোই হয়েছে তোমরা এসে পড়েছ। আমি তো ভাবছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা হয়তো আজ আর আমার সাথে দেখা করতে আসবে না। সকালবেলা থেকেই অনেক খদ্দের এসে চলে গেছে। আমি কারোর সাথেই সাক্ষাৎ করবার ইচ্ছে প্রকাশ করিনি। আসলে মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে। সামনেই দুর্গোৎসব, অথচ তার আগে এমন ভারী বর্ষণ হতে থাকলে কারই বা মনের অবস্থা ঠিক থাকে বলতে পারো বিভূতি? আমারও ঠিক একই কারণে মনটা বিষণ্ণ হয়ে রয়েছে। এছাড়াও এসব পুঁথিপত্র ঘাটবার ফলে পুরনো কথা বড্ড বেশি করে মনে পড়ে যেতে থাকে। পুরনো অতীতের সাথে সামঞ্জস্যতা বিধান করে চলতে পারা কি আর এতটাই সহজ গো বিভূতি? তার জন্য অনেক মানসিক পরিশ্রমের প্রয়োজন হয়। অবশ্য তোমরা কি আর এত কঠিন কঠিন কথা বুঝতে পারবে? তাই আর তোমাদেরকে বলে বিশেষ লাভ নেই। ওই দেখো, বাইরে জোরে জোরে বাজ পড়ছে, কি ভয়ঙ্কর বৃষ্টি নেমেছে দেখো দেখিনি। তা তোমরা এলে কোথা দিয়ে? ওই কুমারটুলির দিক দিয়ে বুঝি? আমি ঠাকুর মশাইকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ ঠাকুর মশাই, আমি আর কিশোরী ওই কুমোরটুলির দিক দিয়েই তো আপনার বাড়িতে এলাম। রাস্তার যা খারাপ অবস্থা আর কি বলবো, হুস, জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। পথঘাট দেখে যে একটু হেঁটে আসবো সেই উপায়ও নেই। ধুস, এই দেখুন না, আমার সাদা পায়জামাটা একেবারে কাদায় ভরে গেছে। তবে এখন আর পরিষ্কার করব না, একেবারে বাড়িতে ফিরে তারপরে কেচে দেবোক্ষণ। আমরা আপনার জন্য এই পাসিংশ আর তেলে ভাজাখানা নিয়ে এসেছি। এমন ঘন বর্ষণ মুখর দিনে তেলে ভাজা খেতে তো আপনার বড়ই ভালো লাগবে, এই জন্য কিশোরী আগে ভাগেই আপনার জন্য তেলে ভাজা জোগাড় করে নিয়ে এসেছিল। এ নিন ঠাকুর মশাই, নিন। কথাগুলি বলা শেষ করেই আমি পাসিংশ আর তেলে ভাজার প্যাকেটটিকে ঠাকুর মশাইয়ের সামনে রাখা টেবিলটার উপরে রাখলাম। ঠাকুর মশাই তেলে ভাজার প্যাকেটটিকে দেখা মাত্রই বেশ আনন্দিত অনুভব করলেন। তার দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল সেই দিকেই। এরপরে চপের প্যাকেটটা হাতে তুলে নিয়ে একখানা চপ বার করে মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, বাহ, আজকের চপটা কিন্তু খাসা হয়েছে বিভূতি। ভেতরে পুরখানা সত্যি বেশ সুস্বাদু। তোমাদের পছন্দের কোনো তুলনা হয় না। প্রতিবার যেখান থেকে চপ নিয়ে এসেছো তার স্বাদ আজও মুখে লেগে রয়েছে। দারুণ দারুণ।
এক কথায় বলতে গেলে মন ভালো করে দেওয়ার মতো স্বাদ। তা তোমরা দুজনে এমন ভাবে দাঁড়িয়ে রইলে কেন? তোমাদের আবার বসবার জন্য আমার অনুমতির প্রয়োজন আছে নাকি? এ আবার নতুন বিভাগে ফেললে না তো আমাকে? আমি কিন্তু কোনো অনুমতি দিতে পারবো না বাপু। বসার হলে বসে বড় দেখিনি, আর এই চপের প্যাকেট থেকে একখানা করে চপ হাতে তুলে নাও। সেদিন ঠাকুরমশাইয়ের কথাবার্তা শুনে মনে হচ্ছিল ওনার মনটা বেশ প্রফুল্ল রয়েছে। আমরা তার কথা মতোই কাজ সেরে ফেললাম। এরপরে চপের প্যাকেট থেকে একখানা চপ বার করে খেতে শুরু করলাম। সত্যি সত্যি সেদিন চপ খেয়ে একেবারে মন ভরে গিয়েছিল। তবে বেশি খেয়ে ফেললাম না, তার কারণ ওদিকে যে আবার চারিকে লুচি তরকারি করতে বলা হয়েছিল। এই ভেবেই কম খেলাম, না হলে সেদিন প্রায় একাই সাবার করে দেওয়ার ইচ্ছে ছিল বই কি। আমি যখন চপ খেতে ব্যস্ত তখন কিশোরী ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো এত রকমের কাহিনী আমাদেরকে শুনিয়েছেন, আজকে গ্রাম বাংলার এক পিশাচিনী নির্ভর কাহিনী শোনান দেখি। এমন কোনো কাহিনী কি আপনার জানা রয়েছে? তাহলে আমরা দুজনেই তা শুনতে ইচ্ছুক। আসলে গতবার আপনি আমাদেরকে যে গ্রামটির বিষয়ে একটা কাহিনী শুনিয়েছিলেন, তার মধ্যে রস আস্বাদনের তেমন কোনো বিষয় খুঁজে পাইনি। তাই এবারে আরও একটা ভয়াবহ কাহিনীর আশায় আপনার কাছে ছুটে এসেছি। যদি আমাদেরকে সেই রকমের একটি কাহিনী শোনান তাহলে খুব ভালো হয় আর কি। ঠাকুরমশাই কিশোরীর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন। কিশোরীর যে স্বভাবতই একটা ব্যঙ্গ করবার অভ্যেস ছিল, সেই বিষয়টা সম্পর্কে ঠাকুরমশাই বেশ ভালোভাবেই ওয়াকিবহাল ছিলেন। তাই তিনি সেই প্রসঙ্গে তেমনভাবে আর কথা বাড়াতে চাইলেন না। উপরন্তু কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, বেশ, তবে তাই হোক। তবে ওই যে আমি তোমাদেরকে পূর্বেই বলেছি, এগুলি কোনো ঘটনা নয়, এগুলি সবই সত্যের সাথে উন্মিলিত হওয়া বৈচিত্র্য বলতে পারো, যেগুলিকে আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। যদি এতটাই সাধারণ বিষয় হতো তাহলে আমি এমন মাত্রাতিরিক্ত চিন্তনের দ্বারা এই ঘটনাগুলিকে পূর্ণ বিবেচ্য বলে মনে আওড়াতে থাকতাম না। সময়ের সাথে সাথে সমস্ত স্মৃতিগুলি হয়তো মলিন হয়ে যেতে পারে, তবে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনাই কিন্তু মলিন হতে চায় না। সেটি স্মৃতির পাহাড় প্রমাণ সারি নিয়ে মনের মধ্যে জমাট বেঁধে থাকে। এটাই কিন্তু বাস্তব। তাই ওগুলোকে শুধুমাত্র স্মৃতি কথা বললে ভুল হবে। আমার নিজের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতার থেকেই রস আস্বাদন করে আমি সেটিকে কাহিনী রূপে তোমাদের সামনে প্রকাশ করি। তবে তোমরা যখন চাইছো তখন আমি নিজে আজকে তোমাদের এক বিচিত্র ধরনের পিশাচিনীর কাহিনী শোনাবো। এই কাহিনী কোনো সাধারণ কাহিনী নয়, বেশ ভয়াবহ একটি কাহিনী বলতে পারো। গ্রামের মানুষজন এইসব বিষয়গুলিকে তেমন গুরুত্ব না দিলেও আজও এই সমস্ত ব্যাপার স্যাপার গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়। রাতের দিকে গ্রামগঞ্জের পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষের আজও তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে আমি ওই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির ভয়াবহতাকে ভালোভাবে অনুভব করতে পেরেছিলাম, আর তার মধ্যে মিশে থাকা সেই ভয়ঙ্কর অতীত বারে বারে করাঘাত করে আমাকে তার অস্তিত্ব সম্পর্কে জানান দিয়ে গিয়েছিল। শুধু আমাকে বললে ভুল হবে, গ্রামবাসীদের সকলকেই বিশেষভাবে নাড়া দিয়ে গিয়েছিল। আমি ঠাকুরমশাইয়ের কথাগুলি শুনে কাহিনীর অন্তঃসার শোনবার জন্যে একেবারে উদ্গ্রীব হয়ে উঠলাম। তারপরে তাকে উদ্দেশ্য করে বললাম, বেশ ঠাকুরমশাই, তাহলে আপনি আর আমাদের অপেক্ষা করিয়ে রাখবেন না, বরং সেই কাহিনীর গর্ভে প্রবেশ করুন, আর আমরাও সেই কাহিনীর আস্বাদন গ্রহণ করি। কাহিনী শুনতে শুনতে কিভাবে যে একজন কাহিনীকারের মতোই কথা বলতে শিখে গিয়েছিলাম তা বোধগম্য নেই বললেই চলে। তবে আমার এবং কিশোরীর কথাবার্তার মধ্যে যে এক অদ্ভুত ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল, এবং তা ওই ঠাকুরমশাইয়ের কৃপাদৃষ্টির দ্বারাই প্রভাবিত হয়ে সেটা পরিষ্কার অনুভব করতে পেরেছিলাম। ঠাকুরমশাই পাসিংশো এর প্যাকেট থেকে একখানা পাসিংশো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে গল্পের গভীরে প্রবেশ করলেন। বাইরে তখনও বৃষ্টির রেশটা বেশ দৃঢ়। তিনি আবারও একবার সিগারেটে টান দিয়ে তারপর বললেন, আজকে তোমাদের যে কাহিনী শোনাতে চলেছি
সেটা খুব মনোযোগ সহকারে শুনবে, কিন্তু যদি তড়িঘড়ি করো তাহলে এই কাহিনীর আসল উদ্দীপক শক্তির সাথে পরিচিত হতে পারবে না। আগেই বলে দিলুম, এই ঘটনাটা এমনই একটি বিষয়কে কেন্দ্র করে ঘটেছিল যেটির সত্যতা প্রমাণ করবার উদ্দেশ্যেই আমাকে ওই গ্রামে যেতে হয়েছিল। এমনিতে কোনো সমস্যার কথা শুনলে আমি খুব সহজেই একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যেতে পারতাম, কিন্তু ওই গ্রামের পরিস্থিতির কথা জেনে সেখানে উপস্থিত না হয়ে আমি কোনো সমাধান খুঁজে বের করতে পারিনি। আজ ওই বিষয়টির কথা ভাবলে আমার মনের মধ্যে নানান রকমের প্রশ্ন উত্থাপিত হতে থাকে। তবে সত্যি কথা বলতে কি, একটা বিষয়কে ভালো করে জেনে তারপরে তার প্রতিকার করার মজাই আলাদা। কারণ পূর্বেই যদি কোনো একটা বিষয় সম্পর্কে অগাধ জ্ঞান সঞ্চিত হয়ে যায়, তাহলে সেটির থেকে তেমন কিছু শিক্ষা গ্রহণ করা যায় না। কিন্তু কোনো বিষয় সম্পর্কে জানতে জানতে ও চিন্তন করতে করতে যদি সেই বিষয়টার গভীরে প্রবেশ করা যায়, তাহলে ফলশ্রুতি সম্পর্কে এক অসাধারণ অভিজ্ঞতা অর্জন করা যায় বই কি। কি হে, কিছু বুঝলে বিভূতি? ঠাকুরমশাই বারে বারে আমার দিকে কঠিন কঠিন প্রশ্নের সমাহার ছুড়ে দিতেন। তবে এইসবের মধ্যে দিয়ে যে অগাধ শিক্ষা গ্রহণ করতে চলেছি সেই ধারণা পূর্বেই জন্মে যেত। আমি তার সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে যেমন ভালোবাসতাম, ঠিক একইভাবে গল্পের পরবর্তী পর্যায়টিতে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও তাকে অনুরোধ করতে কিন্তু ছাড়তাম না। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, বেশ ঠাকুরমশাই, সেই বিষয়গুলো না হয় আপনার মুখ থেকে নিঃসৃত কথাগুলির মধ্যে দিয়েই বুঝি। নিজের ঘটে কিছু ঢুকবে বলে তো আমার মনে হয় না, কারণ সবটাই তো বেশ অদ্ভুত ঠেকছে। বাদ বাকিটা না হয় আপনার মুখেই শুনি। আমার মুখে কথাগুলি শুনবার পরে ঠাকুরমশাই মৃদু হেসে পুনরায় গল্পের গর্ভে প্রবেশ করলেন। ওই গ্রামটির নাম ছিল নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুরের বাসিন্দাদের মধ্যে একটা কুয়োকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এবার যদি বলো যে একটা কুয়ো কিভাবে মানুষের মনে ভীতির সঞ্চার করতে পারে, তাহলে বলবো এটাই হলো গল্পের মূল সূত্র। ঘটনাটির সূত্রপাত ঘটেছিল ওই কুয়োকে কেন্দ্র করেই। বহু শতাব্দী ধরে ওই কুয়ো নিশ্চিন্তপুরের অস্তিত্ব রক্ষা করে আসছিল। জমিদার আমল থেকেই কুয়োর প্রাদুর্ভাব ঘটেছিল। রাজা বাদশাদের হাতে এই কুয়ো ব্যবহৃত হতে হতে তারপরেই জমিদার দর্পনারায়ণের অধীনস্থ হয়েছিল। জমিদার দর্পনারায়ণ তার পৈতৃক সম্পত্তিকে রক্ষা করবার জন্য যথেষ্ট উদ্গ্রীব ছিলেন। এর মধ্যেই কুয়োর দেখাশোনা করাটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে একটা পাথরের কুয়োর মূল্য কি সোনা দানা হিরে জহরাতের থেকেও অনেক বেশি হতে পারে? কি আছে এমন এই পাথরের কুয়োতে যার জন্য তাকে এত ভালো করে দেখাশোনা করে রাখতে হয়? তাহলে আমি বলবো এটাই হচ্ছে সব থেকে বড় রহস্যের বিষয়। কারণ প্রতি পূর্ণিমার দিন ওই কুয়োর জল সোনা বহন করে নিয়ে আসতো। এমনটাই পৈতৃক পরম্পরায় মেনে চলেছিল ওই জমিদার বংশ। প্রতি পূর্ণিমার রাতে কুয়োর জল তুললে সেখান থেকে সোনা পাওয়া যেত। জলের মধ্যে ভেসে থাকতো সোনা, সোনার গুঁড়ো বলতে পারো। সেগুলিকে ছেঁকে নিয়ে প্রচুর পরিমাণ সোনা প্রাপ্তির সুযোগ করে নিত ওই জমিদার বংশ। এটা তো বললাম এক বালতি জলের কথা। এবার বুঝতে পারছো তো কত বড় কুয়োর জলে তাহলে কত সোনার প্রাপ্তির সুযোগ থাকতে পারে। এর দ্বারাই জমিদার বংশ একেবারে ফুলে ফেঁপে উঠেছিল। কিন্তু এইসব ঘটনা ঘটেছিল দর্পনারায়ণের রাজত্বের পূর্ব অবস্থা পর্যন্ত। কারণ তার কাছে এগুলি গল্প কথা ছাড়া আর কিছুই প্রামাণ্য রেখে যায়নি। যবে থেকে সে জমিদারি রক্ষা করবার জন্য সমস্ত সম্পত্তি নিজের হস্তগত করেছিল, তারপর থেকে এই কুয়োতে বা কুয়োর জলে কোনোদিন কোনো সোনার উপস্থিতি বা স্বর্ণের গুঁড়োর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। প্রতি পূর্ণিমার রাতে পূর্বের অবস্থা মেনে কুয়ো থেকে জল তোলা সত্ত্বেও সেখানে তেমন মূল্যবান কোনো কিছুই পাওয়া যায়নি। কেবল পরিষ্কার টলটলে জল ছাড়া
আর কিছুই চোখে পড়ছিল না। এই বিষয়টা দেখে গ্রামের লোকেরা প্রত্যেকেই অস্থির হয়ে পড়েছিলেন, কারণ তারা ওই কুয়োটিকে পবিত্র কুয়ো হিসাবেই মনে করত এবং সেই সাথে তারা ওই কুয়োটিকে দেবী মায়ের আশীর্বাদ প্রাপ্ত সম্পদ হিসাবে পূজা করত। প্রতি পূর্ণিমার রাতে যদি এমনটা না ঘটে তাহলে বুঝতে হবে গ্রামে অমঙ্গল প্রবেশ করেছে কোনো অশুভ শক্তির আধার, যার প্রভাব বশতই এমনটা ঘটছে। এটাই ছিল গ্রামের মানুষের ধারণা। জমিদার দর্পনারায়ণের সিংহাসনে বসার পর থেকেই এমন অমঙ্গল সূচিত হওয়ার কারণে গ্রামবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ এবং অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতি ঘটতে থাকলে আরো অশুভ সংকেত বহন করে নিয়ে আসতে পারে, এই ভেবে গ্রামের মোড়ল ধৃতিমান বাবু আমার ঠিকানায় এসে হাজির হয়েছিলেন। সমস্যা যে শুধুমাত্র স্বর্ণকে কেন্দ্র করে রচিত হয়েছিল তা নয়, শুরু হয়েছিল এক নতুন উপদ্রব। প্রতি পূর্ণিমার রাতেই নাকি কুয়োর মধ্যে থেকে কোনো এক নারীর চিৎকারের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল, আর এরপর থেকে পরবর্তী অমাবস্যা আসা পর্যন্ত গ্রামের অনেককেই মৃত অবস্থায় ওই কুয়োর এধারে ওধারে পড়ে থাকতে দেখা যাচ্ছিল। তাদেরকে নৃশংসভাবে হত্যা করে কুয়োর আশেপাশে ফেলে রাখা হতো। মনে হতো শরীর থেকে যেন তাদের অঙ্গগুলিকে কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কোথাও কারুর মাথা ধর থেকে আলাদা অবস্থায় পাওয়া যেত, আবার কোথাও বা কারুর হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে রাখা হয়েছে, এমন অবস্থাতেও পাওয়া যেত। আশা করি আমার মুখের কথা শুনে তোমরা ওই বিভৎসতার কথা আন্দাজ করতেই পারছো। ঠাকুর মশাইয়ের মুখে এই কথাগুলি শুনে আমি বড্ড ঘাবড়ে গেলাম এবং তারপরে তাকে উদ্দেশ্য করে বললাম, বাপরে বাপ, এ কি ভয়ঙ্কর ঘটনা ঠাকুর মশাই। হ্যাঁ, তো সত্যি সত্যি কোনো অশনির সংকেত বলতে হবে তো। এতকাল ধরে যে কুয়োর মধ্যে থেকে এত বড় রকমের সম্পদ খুঁজে পাওয়া যাচ্ছিল, তারপরে সেখান থেকে হঠাৎ শুনতে পাওয়া গেল এক নারী কণ্ঠের চিৎকার। এমনটাও আবার হতে পারে নাকি? অবশ্য গ্রামগঞ্জে তো কুসংস্কারের আখড়া বলতে পারেন, এখানে ঘটতে পারে না এমন কিচ্ছু নেই। আচ্ছা, তারপরে কি ঘটেছিল ঠাকুরমশাই? ঠাকুরমশাই পুনরায় কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। এ তো শুধু নারী কণ্ঠের চিৎকারের কথা তোমাদেরকে বললাম বিভূতি, এর বাইরেও একটা অসম্ভব ঘটনা ঘটেছিল। নিরীহ মানুষজনের ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে থাকার পাশাপাশি আরো একটা বড় ঘটনা ঘটেছিল, আর সেটি ছিল কুয়োর জল লাল হয়ে যাওয়া। অমাবস্যা পেরিয়ে পূর্ণিমা আসার সময়কালে গ্রামবাসীরা পুনরায় একত্রিত হয়ে কুয়োর কাছে গিয়ে উপস্থিত হয়। এরপরে গ্রামের মোড়ল ধৃতিমান বাবু জমিদার দর্পনারায়ণের উপস্থিতিতেই একটি বালতি কুয়োর জলের মধ্যে ফেলে কিছুটা জল তুলে আনার স্পর্ধা দেখালেই তিনি একেবারেই চমকে ওঠেন। তার পাশাপাশি চমকে ওঠে গ্রামের বাদ বাকি মানুষজনেরাও। কুয়োর জল টলটলে হওয়ার পরিবর্তে কেবল রক্ত উঠে এসেছিল, এক বালতি ভর্তি রক্ত। পরে যখন বেশ কয়েকটি হ্যারিকেনের আলো জ্বালিয়ে ওর দিকে পার্শ্বস্ত করা হয়েছিল, তখন দেখা গিয়েছিল সেখানে জলের পরিবর্তে রয়েছে কেবল রক্ত। মনে হচ্ছিল রক্তের নদী বয়ে যাচ্ছে, আর সেটি দেখবার সাথে সাথেই পুনরায় ভেসে আসতে শুরু করলো নারী কণ্ঠের ওই বিলম্বিত চিৎকার আর অট্টহাসির শব্দ। এ কি কোনো ঠাট্টার বিষয় বলতে পারো বিভূতি? এটির মধ্যে এক চরমতর দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে, সেটাই এবার তোমাদেরকে জানাবো। এই সব অশনির সংকেত দেখে নিশ্চিন্তপুরের মোড়ল ধৃতিমান বাবু আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি গ্রামের পুরোহিতের কাছ থেকে খোঁজ লাগিয়ে আমার বাসায় এসে উপস্থিত হলেন। আমি তখন বেনারস থেকে সবে ফিরেছি। এক বিচিত্র সাধনার কাজে আমাকে বেনারসে যেতে হয়েছিল। এখানে কাজকর্ম সমাপ্ত করে আমি কিছুকাল হিমালয়েও ছিলাম। ওখানে এমন শীতার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়েছিল যে তা ছিল একেবারে সহ্যের অতীত। এই পরিস্থিতিতে নিজেকে ধরে রাখা এতখানি সহজ ছিল না, তাই তড়িঘড়ি করে কোনো রকমের সাধনার কাজ অসমাপ্ত রেখেই
আমাকে গ্রামে প্রত্যাবর্তন করতে হয়েছিল। এসে শরীর স্বাস্থ্যটা বড্ড বেশি খারাপ হয়ে গিয়েছিল। দেখাশোনা করার মতন তো কোনোদিনও কেউ ছিলই না। তবে গ্রামে ফিরে শস্য শ্যামলা প্রকৃতির বুকে দাঁড়িয়ে ধীরে ধীরে শরীরের অবস্থার উন্নতি ঘটেছিল। একদিন নিজের কুটিরে বসে ধ্যান করছি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তাকিয়ে দেখলাম এক মাঝবয়সী ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। কিছু বলার আগেই তিনি দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকে এলেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, দয়া করে আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না বাবা। আমি গ্রামের পুরোহিত মশাইয়ের কাছ থেকে আপনার ঠিকানা পেয়ে এখানে ছুটে এসেছি। যা দেখেছি সেই প্রসঙ্গেই আপনাকে বলতে চাই। যদি আপনার ধ্যান ভঙ্গ করে থাকি তাহলে আমাকে মার্জনা করে দেবেন, কিংবা যদি মনে করেন শাস্তি প্রাপ্য তাহলে তাও দিতে পারেন, আমি মাথা পেতে নেব। আসলে বর্তমানে গ্রামের যা পরিমণ্ডল, তাতে করে আপনার কাছে ছুটে আসা ছাড়া আর কোনো পথ অবশিষ্ট ছিল না। আমরা এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছি ঠাকুর। এই পরিস্থিতিতে আপনার কাছ থেকে প্রাপ্ত শান্তি আমার কাছে খুব নগণ্য বলেই অনুভূত হবে বলতে পারেন। আপনি যদি এই অধমকে অভয় দেন তাহলে আমি দু কথা বলতে পারি। ধৃতিমান বাবুর কথা বলার ধরন আমার খুবই নীতিবৈচিত্র্যপূর্ণ বলেই মনে হয়েছিল। নৈতিক আচার আচরণ এবং শিক্ষা সকলের মধ্যে কিন্তু থাকে না বিভূতি। তার জন্য প্রকৃত শিক্ষিত হতে হয়, আর প্রকৃত শিক্ষিত মানুষ হতে হলে সবসময় পুঁথিগত বিদ্যার সাহায্য গ্রহণের প্রয়োজন হয় না। এর জন্য প্রয়োজন হয় চোখে দেখে বিষয়গুলিকে অনুভব করা। অন্তঃকরণের মধ্যে দিয়ে আমরা যে সমাজ দর্শন রচনা করতে পারি তা কিন্তু ওই পুঁথি পড়া জ্ঞানের মধ্যে দিয়ে পারব না। লোকটির বাচন শৈলী আমাকে সেদিন মুগ্ধ করেছিল বলেই ধ্যান কার্য অসমাপ্ত রেখেই ধৃতিমানের কথাগুলির দিকে মনোনিবেশ করলাম। তাকে উদ্দেশ্য করে বললাম, বেশ, তুমি বলো তুমি কি বলতে চাও। তুমি আমার কার্যে বাধা সৃষ্টি করেছো ঠিকই, তবে তোমাকে বড্ড বেশি বিচলিত দেখাচ্ছে। মানব সেবায় নিয়োজিত থাকাই আমার পরম ধর্ম। যদি আমাকে কেউ মানব কল্যাণের উদ্দেশ্যে আহ্বান করে থাকে তাহলে আমি তার ডাকে প্রত্যাখ্যান করতে পারি না। নাও, তুমি আবার ঘটনাটি প্রসঙ্গে আমাকে একটু বলো দেখি। ধৃতিমান বাবু আমাকে বলতে শুরু করলো, আমরা নিশ্চিন্তপুর গ্রামে থাকি। এই গ্রামের পূর্বতন পরিস্থিতির সম্পর্কে আমারও তেমন একটা জানা নেই, তবে শুনেছিলাম এই অঞ্চল নিরবিচ্ছিন্নভাবে রাজা মহারাজাদের অঙ্গবদ্ধ ছিল, আবার সঙ্গবদ্ধও ছিল বলতে পারেন। অনেক সময় বহিরাগত শত্রুদের দ্বারাও এই সকল অঞ্চল আক্রান্ত হতো। নিশ্চিন্তপুর নামকরণ অনেক পরে করা হয়েছিল। নারায়ণ বংশ জমিদার পদে আসীন হওয়ার পরেই এই অঞ্চলটির নাম রাখা হয় নিশ্চিন্তপুর, কারণ এই বংশ নিজের প্রভাব প্রতিপত্তি বলবৎ রাখার পরেই গ্রামটি সত্যি সত্যি নিশ্চিন্তভাবে নিজের অগ্রগতিকে সঞ্চারিত হতে দেখেছিল। এর পূর্বে এই অঞ্চলটির নাম ছিল প্রতাপগড়, আর সেই সময়কার অন্তিম রাজা ছিলেন প্রতাপাদিত্য বর্মন। শুনেছিলাম তার সাথে মারাঠা সৈন্যদের এক প্রবল সংঘর্ষ সাধিত হয়েছিল। এই যুদ্ধে মারাঠারা বর্মন বংশকে চিরকালের জন্য বিলীন করে দিয়েছিল এবং তাদের দাসে পরিণত করেছিল, কিন্তু প্রতাপাদিত্য বর্মন বশ্যতা স্বীকার করতে রাজি হননি। তিনি নিজের মাথা নিজের তরোয়াল দিয়ে কেটে মারাঠা বাহিনীর কাছে অর্পণ করেছিলেন। এমন বীরের কথা খুব কমই শুনতে পাওয়া যায়। ইতিহাসের এই ঘটনা কতখানি সত্যি বা কতখানি মিথ্যে এ বিষয়ে আমরা তেমন কিছুই জানি না। তবে সমস্যা তৈরি হয়েছে গ্রামের মধ্যে যুগ যুগান্তর ধরে বশীভূত হয়ে থাকা কালো জাদু শক্তি অধিকৃত ওই কুয়োটিকে। একটা কালো রঙের কুয়ো। শোনা যায় মারাঠা বাহিনীর অনেকেই নাকি ওই কুয়ো থেকে স্বর্ণের গুঁড়ো চুরি করবার চেষ্টা করেছিলেন, কিন্তু যারা যারা এই কাজ করতে গিয়েছিলেন তারা প্রত্যেকেই নাকি কুয়োর গর্তে পড়ে যান, আর পরবর্তীকালে তাদের কোনো অস্তিত্ব আর নজরে পড়েনি। ওই কুয়োর জল বিষাক্ত কিনা এ বিষয়ে পরে আর কিছু জানতে পারা যায়নি, তবে সাধারণ মানুষ এমনটাই বলেছিলেন যে ওই কুয়োর মধ্যে নাকি এক পিশাচিনীর আত্মা রয়েছে। ওই কুয়ো নাকি অভিশপ্ত। ওই কুয়ো সর্বদা বর্মন বংশকে রক্ষা করে এসেছে।
এই বংশের প্রভাব প্রতিপত্তিকে বিদ্যমান রাখার জন্য ওই কুয়ো সর্বদাই সচেষ্ট ছিল। সোনার গুঁড়ো পাওয়া যেত ওই কুয়ো থেকে। সেটার দ্বারাই বিশাল মাত্রায় লাভবান হয়ে উঠেছিলেন বর্মন পরিবারের উত্তরাধিকারীরা। প্রতাপাদিত্য বর্মনের মৃত্যুর পর আর কেউই বর্মন পরিবারের সিংহাসন আরোহণ করতে পারেননি, কারণ মারাঠা বাহিনী ওই পরিবারের কাউকেই আর জীবিত রাখেনি। তবে ওই কুয়োর ভয়াবহতা এতটাই অধিক পরিমাণে তাদের বাহিনীকে গ্রাস করতে শুরু করেছিল যে তারা এই সাম্রাজ্য দখলের পরিবর্তে এখান থেকে পুনরায় মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়ে যান। পরিত্যক্ত রাজপরিবার এবং সাম্রাজ্য বেশ কয়েক যুগ ধরে এইভাবেই অবহেলায় নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল। কিন্তু পরবর্তীকালে এক বণিক এই অঞ্চলটির সন্ধান পান। তিনি একজন ভবঘুরে জমিদারকে এ বিষয়ে জানান। ওনার নাম ছিল রাজনারায়ণ। রাজনারায়ণ এর পরে এই অঞ্চলে চলে আসেন। তারপর এখানে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে এই অঞ্চলটি তার প্রভাবাধীনে চলে আসে। মানুষজন নতুন করে বসতি স্থাপন করে। এই অঞ্চলকে কেন্দ্র করে মানুষের মনে গোড়াপত্তন করতে থাকে এক নতুন ইতিহাস। বর্মন পরিবারের সমাপ্তি ঘটে যাওয়ার পরে সেখানে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল এই নারায়ণ বংশ। অথচ এই বংশের অধিকর্তারাও কিন্তু এই কুয়োর মধ্যে থেকে স্বর্ণের গুঁড়ো উদ্ধার করতে পেরেছিলেন। প্রয়োজন কিংবা নিষ্প্রয়োজনে তারা তাদের এই ক্ষমতা প্রয়োগ করে যথেষ্ট ধনী হয়ে উঠেছিলেন। কিন্তু বর্তমান জমিদার দর্পনারায়ণের রাজত্বকালেই দেখা গেল এই আমূল পরিবর্তন। প্রতি পূর্ণিমার রাতে যেখানে কুয়োর জল থেকে পাওয়া যেত হাজারো সোনার গুঁড়ো, সেখানে পাওয়া গেল রক্তের ঢের। অত রক্ত আমরা একসাথে কখনো চোখে দেখিনি বাবা। তার সাথে ভেসে আসতে লাগলো চিৎকার। মনে হতো কেউ যেন কুয়োর ভেতর থেকে আর্ত চিৎকার করে চলেছে, তার অস্তিত্বের কথা জানান দেওয়ার জন্য একের পর এক নিরীহ মানুষের প্রাণ নিয়ে চলেছে ওই আর্ত চিৎকারের উৎস। বিষয়টা কিছুতেই আন্দাজ করতে পারছিলাম না, কিন্তু অন্তিম পূর্ণিমার দিন নিজে গিয়ে যখন বালতি করে কুয়োর জল তুলে আনলাম, তখন জমিদার দর্পনারায়ণ ওই স্থানে উপস্থিত ছিলেন। দেখলাম এক বালতি রক্ত উঠে এসেছে। দেখা মাত্রই আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। হাত থেকে বালতিটা পড়ে গেল, রক্তে ভেসে যাচ্ছিল গোটা জায়গাটা। জমিদার দর্পনারায়ণের স্ত্রী বিবাহের পরেই মারা গিয়েছিলেন। উত্তরাধিকারী বলতে ছিল কেবল এক পুত্র সন্তান, কিন্তু তিনিও বিদেশ বিভূতিতে থাকায় দর্পনারায়ণকে একাই এই বিপুল সাম্রাজ্য আর তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হচ্ছিল। এখনও সেই পরিস্থিতি চলছে। দর্পনারায়ণের পুত্র আর কোনোদিনও এখানে ফিরে আসবেন কিনা এই বিষয়টা সম্পর্কে আমাদের কারুরই জানা নেই। তাই আমরা ধরেই নিয়েছি যে দর্পনারায়ণের মৃত্যুর পর এই জমিদার বংশ তার অস্তিত্ব নিঃশেষিত হবে। দর্পনারায়ণের প্রাণ ত্যাগ করার সাথে সাথেই এই বংশের শেষ বাতিও নিভে যাবে। আমি নিজের চোখে সেই রক্তকে দেখতে পেয়েছি বাবা। শুধু তাই নয়, একাহারে নিরীহ মানুষগুলোর বলি নিয়ে চলেছে কেউ। ওই কুয়োর মধ্যে এমন কিছু আছে যা যথেষ্ট অর্থবহ। বাবা, এই ঘটনার পর একদিন রাত্রে আমি এই অঞ্চলের পাশ দিয়ে আসছিলাম। পরিষ্কার মনে হলো কেউ যেন নূপুর পায়ে ছনছন শব্দ করতে করতে আমার পিছু নিয়েছে। পেছন দিকে ফিরে তাকালেও কাউকে দেখতে পাইনি, কিন্তু কেউ যে আমার পিছু নিয়েছে তার সুস্পষ্ট উপস্থিতির কথা ভাবলে এই দেখুন এখনো গায়ে কাঁটা দিচ্ছে। আবারও সেই চিৎকারের ধ্বনি আমার অন্তর্মনকে প্লাবিত করে তুলল। আমি তড়িঘড়ি করে দৌড়ে কোনো রকমে নিজের প্রাণ রক্ষা করেছি বাবা। সেদিন রাতের পর আমি ওই কুয়োর দিকে আর যাইনি। কিছু একটা আছে বাবা, কিছু একটা ঘটছে, কিছু একটা অতি অবশ্যই ঘটছে। দয়া করে আপনি এর বিহিত করুন, নইলে আমরা কোনোভাবেই সমস্যার হাত থেকে উদ্ধার লাভ করতে পারবো না। গ্রামের নিরীহ মানুষজন অকালে নিজের প্রাণ হারিয়ে ফেলছে। আপনি আমার গৃহে এই সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করতে পারবেন বাবা, সে বিষয়ে কোনো সমস্যা নেই। গ্রামের মোড়ল হওয়ার দরুন আমার সে ক্ষমতা আছে। আমার সিদ্ধান্ত সকলে মেনে চলতে বাধ্য। জমিদারবাবুর শারীরিক অবস্থা খুব একটা ভালো না, জানি না তিনি কবে আবার সুস্থ হয়ে কাজে হাত দিতে পারবেন। এমন পরিস্থিতি নিজের চোখে দেখে তিনি এতটাই বিমর্ষ হয়ে পড়েছেন যে আমরা তাকে কোনোভাবেই সান্ত্বনাও দিতে পারছি না। নিজের চোখে এত মানুষের মৃত্যু আর রক্ত দেখলে কি আর কেউ ঠিক থাকতে পারে? দয়া করে এবার একটা এর বিহিত করুন বাবা, দয়া করুন। কথাগুলি বলা শেষ করেই ধৃতিমান অঝরে কাঁদতে শুরু করল।
আমি তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে এই বিষয়টির গভীরে প্রবেশ করে তার গাম্ভীর্যতাকে খুঁজে বার করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। আমি ধৃতিমানকে উদ্দেশ্য করে বললাম, এখনো হাতে সময় আছে। আজকে রাতটা শুধু শুধু নষ্ট না করে এই মুহূর্তে রওনা হয়ে যাওয়াই শ্রেয়। চলো, আমাকে তোমাদের গ্রামে নিয়ে চলো। নিশ্চিন্তপুরে নিশ্চিন্ত থাকা কেউ নষ্ট করতে চাইছে, অথবা কোনো পুরনো অভিশাপ ফিরে এসেছে। শুধু শুধু কোনোদিনও এত উপকারী কিছু আজকের দিনে পাওয়া যায় না ধৃতিমান। কুয়ো থেকে স্বর্ণের গুঁড়ো উঠে আসছিল, আর তোমরা সকলেই সেটিকে অবাঞ্ছিতভাবে ব্যবহার করে যাচ্ছিলে। আজকের দিনে ভগবান কি কারোর ওপর এত সহায় হয় ধৃতিমান? অন্ধকারের পশ্চাতে যেমন আলো থাকে, তেমনি আলোর পশ্চাতেও অন্ধকার থাকে, জেনে রাখো। তোমাদের লোভ এবং লালসাকে কাজে লাগিয়ে কেউ নিজের স্বার্থকে চরিতার্থ করবার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তোমরা সেদিকে খেয়াল করনি। তার থেকেই হয়তো এমন দুর্ভোগ শুরু হয়েছে। আমাকে এই বিষয়টি দেখতে হবে। কেবল দেখতে হবে বললে ভুল হবে, পর্যবেক্ষণ করতে হবে, তবেই আমি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারবো। ধৃতিমানের সাথে কথোপকথন শেষ করে প্রয়োজনের কিছু পোশাক আশাক নিয়ে আমি নিশ্চিন্তপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। পৌঁছতে পৌঁছতে সন্ধে ঘনিয়ে এলো। সন্ধে পেরিয়ে গ্রামের সীমান্তে পা রাখতেই ঘনীভূত হলো রাতের ঘন ঘটা। রাতের চাদর গায়ে জড়িয়ে স্থবির চিত্তে দাঁড়িয়েছিল নিশ্চিন্তপুর গ্রাম। তবে আমি কিছুতেই নিশ্চিন্ত মনে ওই গ্রামের সীমান্তে পা রাখতে পারলাম না। সীমান্তে পা রাখার সাথে সাথেই গায়ে কাঁটা দিয়ে উঠল। শিরশির করতে লাগলো গোটা শরীর। একটা আবছা ঠান্ডা হাওয়া স্পর্শ গায়ে এসে লাগতেই শীত দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে লাগলো। আমি সেটিকে উপেক্ষা করতে না পেরে দাঁড়িয়ে পড়লাম। ধৃতিমান আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কি হলো বাবা, আপনি হঠাৎ এভাবে দাঁড়িয়ে পড়লেন যে? আমি ধৃতিমানকে ওই মুহূর্তে আমার অনুভূতির কথাগুলি জানানোর প্রয়োজন অনুভব করলাম না। মনে হলো এই বিষয়গুলি তার সামনে উত্থাপিত হলে সে আরো অনেক বেশি ঘাবড়ে যাবে। তবে কোনো একটি কালো শক্তি যে ওই গ্রামটিকে চতুষ্কোণের মতো গ্রাস করে রেখেছিল, সেটি বুঝতে আমার বিন্দু মাত্র বিলম্ব হলো না। আমি তাকে তার কৌতূহল প্রশমনের উদ্দেশ্যে বললাম, এমন কিছু না ধৃতিমান। খালি চোখে যা দেখতে পারবে না, ধরে নাও আমি একজন সাধকের চোখ দিয়ে সেটাই দেখতে পেয়েছি। বাকিটা সন্দিগ্ধ মনকে শান্ত করবার পরেই না হয় তোমায় সবটা জানাবো। তবে এখন একবার আমাকে ওই কুয়োর কাছে নিয়ে চলো। আমি নিজের চোখে ওই অঞ্চলটি প্রত্যক্ষ করতে চাই, তবেই এর মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস সম্পর্কে অবগত হতে পারবো। আমার মুখে কুয়োর কথা শুনতেই ধৃতিমানের বুক শুকিয়ে গেল। সে ভয়ে ভয়ে চিত্তাকর্ষকের মতন বলে উঠল, এত রাতে ওদিকে যাবেন কেন বাবা? কালকে ভোরের আলো ফোটার পরে গেলে ভালো হতো না? আমি বললাম, ভয় নেই, তুমি বরং দূরে দাঁড়িয়েই থেকো। দূর থেকে আমাকে সীমানাটা দেখিয়ে দিও। আমি চলে যেতে পারবো, চিন্তা করো না। যত বড়ই কালো শক্তি হোক না কেন, সে আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। নাও, তাড়াতাড়ি চলো দেখিনি। আজকে আবার অমাবস্যা। আগামী পূর্ণিমা আসতে হাতে রয়েছে আর মাত্র 15 দিন। আর এই 15 দিনের মধ্যেই আমাকে ওই সমস্যার সমাধান খুঁজে বার করতেই হবে। এখানকার যা পরিস্থিতি, তাতে করে মনে হয় এই 15 দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারলে ওই কালো শক্তি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। সে পৌঁছে যাবে নিজের চরম পর্যায়ে, আর তারপর তোমাদের সকলের জন্য অপেক্ষা করবে কেবল ধ্বংস লীলা রচিত হবে। তুমি সঠিক সময়ে আমার অনুষঙ্গ গ্রহণ করেছ, না হলে আরো দেরি হয়ে যেত। আমার কথায় আশ্বস্ত হয়ে ধৃতিমান আমাকে ওই কুয়োর উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। যেতে যেতেই দেখলাম প্রকৃতি বিরূপ আকার ধারণ করতে শুরু করেছে। দমকা হাওয়ার রেশটা ক্ষণে ক্ষণে আমাকে কেন্দ্র করে প্রত্যাঘাতের মতন প্রদক্ষিণ করতে লাগলো, কিন্তু আমি সেই ভয়াবহতাকে উপেক্ষা করেই এগিয়ে যেতে লাগলাম। শেষমেশ ঝোড়ো হাওয়ার দাপট কাটিয়ে বজ্র বিদ্যুতের আলোড়নকে উপেক্ষা করে পৌঁছলাম কুয়োর দ্বার প্রান্তে। দেখলাম ধৃতিমান ঠকঠক করে কাঁপছে। সে আর এগোতে চাইল না। আমি তাকে আর কোনোভাবে বিব্রত না করে এগিয়ে যেতে লাগলাম। ফিসফিস করে কে যেন আমার কানের কাছে এসে বলে গেল, এই নারী কণ্ঠের ধ্বনিত হওয়া শব্দকে এত ম্রিয়মান মনে করিস না তারানাথ। তোর মৃত্যু তোকে এখানে টেনে এনেছে।
এতকাল ধরে সাহিত্য অতীত নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছিল, এবারে হয়তো তার টানা মেলবে। শেষ হবে সবকিছু, সাথে তুই আর তোর কর্মযোগ্য। নারী কণ্ঠে ধ্বনিত হওয়া ওই পরিস্থিতি বিমুখ ধ্বনি আমার অন্তর মনকে বিদগ্ধ করে তুলেছিল। মনে হচ্ছিল সত্যি হয়তো প্রাণ হাতে নিয়ে আর ফিরতে পারবো না। এক পুরনো ঝরে যাওয়া ইতিহাস, পঙ্কিল অতীতের গায়ে আবদ্ধ হয়ে থাকা জরাজীর্ণ অতীত রহস্য কি প্রকারে এভাবে মাথাচাড়া দিয়ে উঠল, সেটাই ছিল উদ্ঘাটনের অর্থাৎ কৌতূহল নিবারণের প্রধান উপঢৌকন। সেটি প্রাপ্তির তারিখটা অত্যন্ত জোরালো মাথায় অনুভব করতেই আমি কুয়োর একেবারে সামনে গিয়ে পদার্পণ করলাম। ঠাকুর মশাই থামলেন। আমি আর কিশোরী তখনও ঠকঠক করে কেঁপেই চলেছি। ঠাকুর মশাইকে উদ্দেশ্য করে বললাম, ওরে বাবা, হ্যাঁ তো পর্যন্ত শুনেই তো গায়ে কাটা দিচ্ছে ঠাকুর মশাই, বাদ বাকিটা শুনবো কি করে? মনে হয় না আজকে আর চারির হাতে লুচি তরকারি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারবো। এইটুকু শুনেই অতীতের কথা শুনে তো জ্ঞান হারাবো বলে মনে হচ্ছে। পুরোটা শুনলে হয়তো আজকে প্রাণবায়ু শরীর ত্যাগ করেই চলে যাবে বাবা। ঠাকুর মশাই হাসলেন, তারপর পুনরায় বললেন, পিশাচিনীর কাহিনী শুনবে অথচ ভয় পাবে না, তেমনটা কি হয় বিভূতি? এই জন্যই বলি গল্পকথার বাস্তব দর্শন দুটো এক হতে পারে না হে। এই জন্যই তো ভয়ের উদ্রেকটা এত বেড়ে যাচ্ছে তোমার। মন দিয়ে শোনো, এরপরে যা ঘটেছিল সেটির কথা শুনলে তোমরা চমকে উঠবে। ঠাকুর মশাই পুনরায় গল্পের গভীরে প্রবেশ করলেন, আর আমরা মন দিয়ে সেই অধরা কাহিনীর স্রোতে ভেসে চললাম। আমি ধৃতিমানকে দূরে দাঁড় করিয়ে রেখে ওর দিকে এগোতেই আবারও কোনো এক অনৈতিক শক্তি আমাকে বাধা প্রদান করবার জন্য এগিয়ে এলো। আমার সঙ্গে ছিল গঙ্গা জলের একটি শিশি। এটি আমি বেনারস থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। এটির মধ্যে কেবলমাত্র পবিত্র গঙ্গা জল ছিল এমনটা ভেবো না, এর সাথে ছিল এক আশীর্বাদী ভস্য, যেটি ওই জলের সাথে মিশ্রিত থাকায় তার গুণাগুণ আরো অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এটি একটি সুরক্ষা কবচ হিসাবে কাজ করেছিল। সেই কারণে যখন আমি সেই অদ্ভুত শক্তিকে অনুভব করতে পেরেছিলাম, তখন তাকে উপেক্ষা করবার উদ্দেশ্যেই আমি এই পবিত্র জলটি ব্যবহার করেছিলাম। এটি আমার সুরক্ষা কবচ হিসাবে কাজ করায় ওই অনৈতিক শক্তি আমার কোনো ক্ষতি করতে পারেনি। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম ওর পাশে হাতলের সাথে ঝুলে রয়েছে একখানি বালতি। ওর মধ্যে তাকিয়ে দেখলেও ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই সেভাবে নজরে এলো না। এই কারণে আমি পাশে রাখা ওই বালতিটা কুয়োর জলের দিকে এগিয়ে দিলাম। কপি কলের সাহায্যে সেটি নিচে পৌঁছতেই ছলাৎ করে শব্দ হলো। বুঝলাম বালতিটা জল ধারণের জন্য উপযুক্ত জায়গায় পৌঁছে গিয়েছে। এরপর সেটিতে সামান্য পরিমাণ জল তুলে আবার কপি কলের সাহায্যে উপরে নিয়ে এলাম। পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখলাম ধৃতিমান একটা ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে আমার দিকেই তাকিয়ে রয়েছে। হাতের ইশারায় আমাকে সেখান থেকে দূরে সরে যাওয়ার অনুমোদন দিচ্ছে, কিন্তু আমি তাকে শান্ত থাকতে বললাম। বালতি করে জল নেওয়ার একটা মস্ত বড় কারণ ছিল। এই ঘটনার কিছুকাল পূর্বেই আমি বেনারসে থাকাকালীন গঙ্গার পবিত্র জল হাতে নিয়ে এক বিশেষ মন্ত্রপুত রীতি পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটির থেকে প্রাপ্ত শিক্ষা আমাকে দুটি বিষয় সম্পর্কে অবগত করে তুলেছিল। এক, যে কোনো পবিত্র জল হাতে নিয়ে যদি চিন্তন করা যায়, তাহলে তার সাথে যুক্ত থাকা সমস্ত ক্রিয়া শক্তি এবং অপশক্তির প্রয়াস সম্পর্কে জানতে পারা যায়। আর যদি ওই অংশে কোনো অপবিত্র শক্তি বিরাজমান থাকে, তাহলে জলের মধ্যে তার মুখ ফুটে উঠবে। এই বিষয় দুটিকে মাথায় রেখেই আমি বালতি থেকে কিছুটা জল নিয়ে নিজের হাতের মুঠোয় নিলাম। এরপরে এক বিশেষ মন্ত্র জপ করতে শুরু করলাম। এই মন্ত্রটি একটানা 18 বার জপ করবার পরেই ভবিতব্য দর্শন করা সম্ভব হতো।
তাই আমি জপ করা থামালাম না। ওম হলিং ক্লিম হুম ফট নস্তে, ওম হোম ক্লিম কুম স্বাহা, নস্তি প্রান্তি হন্তে হা হুম ক্লিম স্বাহা, ক্রিম ক্রিম ফট স্বাহা। ওম হলিং ক্লিম হুম ফট নস্তে, ওম হিম ক্লিম কুম স্বাহা। এই মন্ত্রপাঠের ক্রিয়া শক্তির দ্বারা আমি সেই রক্তবর্ণ জলের মধ্যে ফুটে উঠতে দেখলাম এক বিভৎস মুখমণ্ডল। সেটি দেখা মাত্রই আমি পুনরায় চোখ বন্ধ করে নিলাম। বুঝতে পারলাম আমার অনুমান একেবারেই সঠিক। এই পবিত্র জলটিকে কেউ অপবিত্র শক্তির দ্বারা আচ্ছন্ন করে রেখেছে, আর তার প্রভাবে এই জলের বর্ণ রক্তিমাকার ধারণ করেছে। আমি পুনরায় জলটা মুঠোর মধ্যে সামান্য পরিমাণে বন্দি করে মন্ত্রপাঠ অব্যাহত রাখলাম, কারণ আসল সত্য অনুমানের ভিত্তিতে নয়, দর্শনের ভিত্তিতেই একমাত্র জানা সম্ভবপর ছিল। আমি ক্রমাগত মন্ত্রপাঠ করেই চললাম। এরপরে একটা সময় গিয়ে থামলাম। মনে হলো যেন আমার নির্নিমেষ প্রচেষ্টা আমাকে সেই যুগ সন্ধিক্ষণে নিয়ে গিয়েছে, যেখানে আমার পৌঁছানো এক প্রকার অনাবশ্যক ছিল। চোখের সামনে এমন কিছু দেখতে পাচ্ছিলাম যেন মনে হলো কয়েক হাজার শতাব্দী পূর্বের কোনো পরিস্থিতি আমাকে করাঘাত করে চলেছে। দেখতে পেলাম এক বীর দর্শন নৃপতি। শুনলাম সকলে মিলে সমস্বরে তার নাম ধরে ডাকছে। একজন বীরের মধ্যে থেকে বলে উঠল, মহারাজ প্রতাপাদিত্য বর্মনের জয় হোক। সকলে সমবেতভাবে বলুন, মহারাজ প্রতাপাদিত্য বর্মনের জয়, মহারাজ প্রতাপাদিত্য বর্মনের জয়। একজন পুরুষ কণ্ঠে ভেসে আসা সেই ধ্বনির মধ্যে দিয়ে আমি সেই মহান নৃপতির দম্ভ এবং অহংকারের জয়ধ্বজ বিদ্যমান হতে দেখলাম। মানুষের মাঝে তার ব্যক্তি প্রমাণ করে দিচ্ছিল তার ঔদার্যের কথা, এবং সেই সাথে সাম্রাজ্যের প্রতি তার কর্তব্য পরায়ণতা এবং শক্তিমত্তার কথা। হঠাৎ শুনলাম রাজসভায় ঘটে যাওয়া এক গোলযোগের নির্দেশ। রাজা প্রতাপাদিত্য বর্মনের প্রধানমন্ত্রী তার সামনে এসে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। আপনার একমাত্র কন্যা দর্পরেখাকে মারাঠা সম্রাট অপহরণ করে নিয়ে গেছেন, অথচ তিনি আপনার কন্যার আসল পরিচয়ের কথাই জানেন না। সে যে কোনো সাধারণ মানুষ নয়, এই বিষয়টার কথা আদপেও কি এখানে উপস্থিত কেউ জানেন? দেখলাম মহারাজ প্রতাপাদিত্য বর্মন প্রধানমন্ত্রীর কাছ থেকেই কথাগুলি শোনবার পরেই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। এরপরে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কি হচ্ছে কি? এখানে এই সমস্ত কথা আলোচনা করো না। আমি সবটাই জানি, কিন্তু একজন রাজাকে বিচলিত হতে দেখলে তার প্রজারা নিষ্ঠা হারিয়ে ফেলবে। আমাকে তাই অনেক বেশি সচেতন থাকতে হবে। এই কারণেই আমি এখনো শান্ত মনোভাবাপন্ন রূপ ধারণ করে রয়েছি। ভেবো না এটাই আমার প্রকৃত স্বরূপ। আমি জানি যারা দর্পরেখাকে অপহরণ করে নিয়ে গিয়েছে তাদের কপালে আখেরে ভোগান্তি রয়েছে। এই বিষয়টি সম্পর্কে তারা অবগত নয় ঠিকই, তারা যে কত বড় অভিশাপকে নিজের সঙ্গে করে নিয়ে গেছে সেটা তারা কল্পনাও করতে পারছে না। দর্পরেখা যেমন অভিশাপ, তেমনই এই প্রতাপগড়ের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে সে যদি একবার নিজের এই ক্ষমতা সম্পর্কে জেনে যায় তাহলে আর কারও রক্ষে নেই। আর আমার কন্যা অত্যন্ত রূপবতী, তাকে ভোগ করবার পরিকল্পনা আনাও মহাপাপ। কারণ আমি জানি সে ঈশ্বর এবং শয়তানের এক মিশ্রিত অংশ। তাই আমি এই বিষয়ে আপনার সাথে অন্দরমহলে গিয়ে আলোচনা করব। এখন আমাকে প্রজাদের সেবা করতে দিন। আমি প্রতাপাদিত্য বর্মনের ওই রূপ দেখে এক প্রকার অবাক হয়ে গিয়েছিলাম। একজন অত বড় নরপতির একমাত্র কন্যা সন্তানকে কেউ অপহরণ করে নিয়ে যাওয়ার পরেও যে তিনি কিভাবে স্থির চিত্তে সাম্রাজ্যের মঙ্গল সাধনে ব্রতী থাকতে পারেন সেটাই আমাকে অবাক করে তুলেছিল। এরপর আমি আমার হাতের মুঠোকে আরো শক্ত করে ধরলাম, আগামী সীমারেখা লক্ষ্য করে এগিয়ে গেলাম। তারপরেই চোখের সামনে পরিস্ফুট হলো আরো একটি নতুন দৃশ্য। দেখলাম
প্রধানমন্ত্রী এবং নরপতি প্রতাপাদিত্য বর্মন একটি ফাঁকা জায়গায় এসে দেখা করলেন। এরপরে প্রধানমন্ত্রী নরপতিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, রাজন, আমি আপনার কাছ থেকে আজ পর্যন্ত দর্পরেখার বিষয় যেটুকু শুনতে পেয়েছি তার দ্বারা আমি চিত্ত নিবারিত করতে পারিনি। আমার মনের মধ্যে একাধিক চিন্তা বিরাজমান, তা আমার নৈতিক চিত্রকে ক্রমাগতভাবে গ্রাস করে চলেছে। দয়া করে আমাকে সম্পূর্ণ সত্যের সাথে অবগত করান, না হলে সাম্রাজ্যের এই আসন্ন বিপদকে আমি প্রতিরোধ করব কিভাবে? মহারাজ প্রতাপাদিত্য বর্মন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আপনি কেন, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেমে এলেও এই সমস্যার সমাধান তারা কেউই করতে পারবেন না। এমনকি আমি তার জন্মদাতা পিতা হবার পরেও আমার কন্যার শক্তিকে কোনোভাবেই আমি খর্ব করতে পারবো না। আসলে আমার কন্যা দৈব শক্তি সম্পন্না। এই ঘটনা আমাদের পূর্ব সাম্রাজ্য স্মৃতির সময়কাল থেকে বিদ্যমান। তখন আমাদের সাম্রাজ্য সবে গতি প্রকৃতির রূপ নিতে বসেছে, একেবারে প্রাক্কালও বলতে পারেন। সেই সময়ে অঞ্চলটি ছিল এক প্রকার জঙ্গলে আবৃত। বহু সাধু সন্তরা এখানে তপস্যা করতে আসতেন। তো আমাদের বংশের প্রথম নরপতি ছিলেন উমেদ বর্মন। তিনি এই সাম্রাজ্যকে এক বিরাটাকায় রূপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার একার পক্ষে বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে এই সাম্রাজ্যকে রক্ষা করা এবং তাকে এক বিরাটাকার রূপ প্রদান করা সম্ভবপর ছিল না। এই কারণেই তিনি কাপালিক সিদ্ধচরণের শরণাপন্ন হন। উমেদ বর্মন সিদ্ধচরণের শরণাপন্ন হতেই আবিষ্কার করেন এক অদ্ভুত সত্যকে। সিদ্ধচরণ নিজের সাধনার একেবারে অন্তিম পর্যায়ে এসে উপনীত হয়েছিলেন। তিনি উমেদ বর্মনকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার সাধনার একেবারে চরম সীমায় এসে উপস্থিত হয়েছি। এটি এমন একটি সীমা যার কোনো পরিসীমা নেই। অর্থাৎ তুই কেন, এই ব্রহ্মাণ্ডে কেউ চেষ্টা করেও এহেন রহস্যের সমাধান ঘটাতে পারবে না। এটি এমনই একটি বিরূপাক্ষ রহস্য বলতে পারিস। স্বর্গ এবং নরক তথা মর্তলোক, এই তিনটি লোকের মধ্যে সংযোগ সাধনের জন্য একটি দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন। এটি এমন একটি দরজা যেটির মাধ্যমে তুই যে কোনো লোকে খুব সহজেই প্রবেশ করতে পারবি। সাধারণত মৃত্যুর পরবর্তীকালেই আমাদের জীবদ্দশায় কে কোন লোকে গমন করবে সেটি নির্ধারিত হয়ে থাকে, কিন্তু আমি জীবদ্দশাতেই নিজের সাধনার দ্বারা অধিকৃত শক্তির মাধ্যমে যে কোনো লোকে প্রবেশের পথ উন্মোচন করে ফেলতে পেরেছি। তবে আমি নিজেই ক্ষমতা ভোগ করতে পারবো না, কারণ যার উপর ঈশ্বর এই ক্ষমতা প্রাপ্তির করুণা করেন তিনি তাকে নিজের কাছে টেনে নেন। আমাকে এই শক্তি কাউকে হস্তান্তরিত করে দিয়ে যেতে হবে, আর এই কাজের জন্য আমি তোকে বেছে নিয়েছি। তুই হবি এই বর্মন বংশের উপযুক্ত সম্রাট। সামান্য রাজা বা মহারাজা হিসেবে তোর পরিচিতি থাকবে না। তুই এতটাই ব্যক্তিত্ব অর্জন করবি যে তোকে সম্রাট বলে অভিহিত করতেও মানুষ পিছু পা হবে না। তবে মনে রাখিস, এই শক্তিকে তুই কিন্তু কোনো বিরূপ কাজে লাগাতে পারবি না। আমি তোকে এক বিশেষ মন্ত্র দেব। এই মন্ত্র দিনে 3 বার করে মোট 15 দিন তোকে পাঠ করতে হবে। এই ক্রিয়া সম্পাদিত হওয়ার পরে তুই নদীতে গিয়ে স্নান করবি। 15 দিন তুই স্নান করতে পারবি না, এমনকি অন্ন জল সেটাও গ্রহণ করতে পারবি না। তুই যদি এই কাজ করে ফেলতে পারিস তাহলে পৃথিবীর কোনো শক্তি তোকে পরাভূত করতে পারবে না। তোর এই সাম্রাজ্য চিরকালীন নিজের অস্তিত্ব নিয়ে অক্ষত থাকবে। এরপরে আমি দেখলাম সিদ্ধচরণ উমেদ বর্মনকে এক বিশেষ মন্ত্র দিলেন। সেই মন্ত্র উমেদ বর্মন পাঠ করতে শুরু করল। একটানা 15 দিন ধরে অন্ন জল ত্যাগ করে এক নাগারে সেই মন্ত্র উচ্চারণ করে চলল উমেদ বর্মন। তারপরই সে হয়ে উঠল এক আসুরিক শক্তির বিধাতা স্বরূপ। সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তার মধ্যে বিরাজ করতে লাগলো এক অদ্ভুত শক্তিপুঞ্জ, যার দ্বারা সে বিশ্ব জয় করে ফেলতে পারে এমন। মহারাজ প্রতাপাদিত্য বর্মনের মুখে এই কথাগুলি শুনতে শুনতে আমি এক প্রকার অভিভূত হয়ে যেতে লাগলাম। মনে হচ্ছিল যেন স্বপ্নের মধ্যে নতুন কোনো স্বপ্ন সৃষ্টি হতে দেখছি। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া
আরেকটি ঘটনা। কোনো মূর্ছিত অধ্যায়কে অতিক্রম করে আবার নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করা, এটি কোনো সাধারণ বিষয় ছিল না। এটি ছিল এক দূর অতিক্রম পথ নির্দেশিকা। মহারাজ প্রতাপাদিত্য বর্মন পুনরায় মহামন্ত্রীকে কথাগুলি বলতে থাকলেন। মহামন্ত্রী, উমেদ বর্মন ক্ষমতা অর্জন করে ফেলেছিলেন ঠিকই, তবে সিদ্ধচরণের নির্দেশিকার কথা তার মাথায় ছিল না। ক্ষমতাশালী হয়ে ওঠবার পরবর্তী পর্যায়ের লোভ তিনি সামনে রাখতে পারলেন না। বহিরাগত শত্রুরা একের পর এক আক্রমণ করা সত্ত্বেও কোনোভাবেই এই সাম্রাজ্যকে হস্তগত দূর জবরদখল করে রেখে দেওয়াও তাদের পক্ষে সম্ভবপর হয়ে উঠল না। উমেদ বর্মন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেললেন এদিকে, কিন্তু এরই পর তার হাতে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। তিনি অজান্তেই এক ডাইনিকে বিবাহ করলেন। পরিবারের সকলে তাকে এই বিবাহের থেকে দূরে সরে থাকার নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই ডাইনি নিজের রূপ এবং বৈচিত্র্যের দ্বারা উমেদ বর্মনকে সম্পূর্ণরূপে নিজের কুক্ষিগত করে ফেলেছিল। আর বেড়াজাল ভেদ করে উমেদ বর্মন আর বেরোতে পারলেন না। এরপরে সেই ডাইনি সন্তান সম্ভবা হয়ে পড়লেন। সেই মহিলার নাম ছিল কঙ্কালিনী। ভাবতে পারো, এত বড় বংশের একজন মহারানীর নাম কঙ্কালিনী, অথচ সকলে উমেদ বর্মনের জন্য ভয় পেয়ে এই কঙ্কালিনীকেই মেনে নিতে বাধ্য হয়েছিল এক প্রকার। কঙ্কালিনী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিছুকাল বাদে অত্যাশ্চর্যভাবে উমেদ বর্মনকে নদীর পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, আর ওই কন্যাটিকেও খুঁজে পাওয়া যায়নি। উমেদ বর্মনের কোনো পুত্র সন্তান না থাকায় একজনকে দত্তক নেওয়া হয়েছিল। সেই ছেলেটির নাম ছিল রাজ্য বর্মন। তাকে এই নামে নামাঙ্কিত করা হয়েছিল। রাজ্যবর্মন নরপতির পদে অধিষ্ঠিত হবার পর একদিন স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশের মধ্যে দিয়ে তিনি জানতে পারেন উমেদ বর্মন এবং কঙ্কালিনীর কন্যা কোনো সাধারণ কন্যা নয়। দৈব শক্তি এবং তার পাশাপাশি কালো শক্তির সমন্বয় সাধনের মধ্যে দিয়েই তার জন্ম লাভ হয়েছে। তার নাম ছিল নয়নিকা, যার অর্থ অনন্য, অবিস্মরণীয়। এই নয়নিকাকেই রাজ্যবর্মনকে বিবাহ করতে হবে। তাদের পুত্র সন্তানই হবে এই বর্মন বংশের পরবর্তী উত্তরসূরি। এমন স্বপ্নাদেশ পাওয়ার পরেই রাজ্যবর্মন লোক পাঠিয়ে সাম্রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে খুঁজে বেড়াতে থাকলেন নয়নিকাকে। এরপরে তিনি নয়নিকাকে একটি গুহার গর্ভের মধ্যে আবিষ্কার করেন। অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। তিনি নয়নিকাকে সাম্রাজ্যে ফিরিয়ে নিয়ে আসেন। এরপরে তাদের বিবাহ সুসম্পন্ন হয়। কিন্তু সকলেই এই বিষয়টি ভুলে যান যে নয়নিকা কোনো সাধারণ মানুষ নয়। তার শরীরে সাধারণ মানুষের রক্ত প্রবাহিত হওয়ার পাশাপাশি দৈবিক এবং আসরিক রক্ত প্রবাহিত হয়ে চলেছিল। নয়নিকা দিনের বেলায় একজন সাধারণ কন্যা সম হয়ে থাকলেও রাতের বেলা সে হয়ে উঠত পিশাচিনী। নরমাংস আর রক্ত ভক্ষণ না করতে পারলে কোনোভাবেই তার আত্মার শুদ্ধি ঘটত না। একদিন রাজ্যবর্মন তার স্ত্রীকে নরমাংস ও রক্ত ভক্ষণ করতে দেখে ফেলেন, আর এর প্রভাবে তাকে প্রাণ দিতে হয়। কারণ নয়নিকা নিজের স্বামীকে তার পথ থেকে সরিয়ে দেয়। রাতের অন্ধকারে নয়নিকার মধ্যে সঞ্চারিত হতো প্রেত শক্তি। সে কার উপর আঘাত হানছে এই বিষয়টি সম্পর্কে তার খেয়াল থাকত না। এ মতাবস্থায় নয়নিকা সন্তান সম্ভাবনা হয়ে পড়েছিল। কিন্তু সাম্রাজ্যের লোকেরা তার আসল রূপ সম্পর্কে পরিচিত হয়ে যাওয়ার কারণে তাকে প্রাণে মেরে ফেলে। কিন্তু নয়নিকা এসবের মধ্যেও তার কন্যা সন্তানটিকে প্রসব করে জঙ্গলের গর্ভে লুকিয়ে রেখে তবেই নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। সেই কন্যা সন্তানকে পরবর্তী পর্যায়ে পান রাজ্যবর্মনের পরবর্তী বংশোদ্ভূত এবং আমার প্রপিতামহ শশাঙ্ক বর্ধন। তিনিও ছিলেন একজন দত্তক নেওয়া নরপতি।
এরপর তিনি ওই একইভাবে স্বপ্নাদেশ পান এবং সেই আসুরি কন্যার সাথে, অর্থাৎ নয়নিকার কন্যা লক্ষ্মীনীর সাথে তার বিবাহ সম্পন্ন হয়। এর পরবর্তী পর্যায় থেকে ক্রমেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। আসরিক শক্তির ক্ষমতা প্রাপ্ত কন্যারা একের পর এক দত্তক নেওয়া নরপতিদের হত্যা করতে থাকেন এবং নিজের সন্তান প্রসব করে গায়েব হয়ে যেতে থাকেন। আর প্রতিটিই ছিল কন্যা সন্তান। কিন্তু আমার পূর্ববর্তী সম্রাট ছিলেন যিনি, তিনি নিজের হাতে তার কন্যা সন্তানকে এই পবিত্র কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিলেন। এই সময় এক সাধু ওই অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি এই কাজ করতে দেখে আমার পিতাকে বলেন, নরপতি হরজঙ্গ বর্ধন, এ আপনি কি করলেন? সিদ্ধচরণ তান্ত্রিক এই কুয়োটিকে পবিত্র কুয়ো হিসেবে স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন। এই কুয়ো থেকে প্রাপ্ত স্বর্ণগুরু আপনার বংশের শ্রীবৃদ্ধি করেছিল। সেখানে আপনি কিনা আপনার নিজের কন্যা সন্তানকে, তাও আবার যে আসরিক ক্ষমতা সম্পন্ন, তাকে জলের মধ্যে নিক্ষেপ করলেন, তাকে আপনি হত্যা করলেন। এতদিন পর্যন্ত আপনার সাম্রাজ্য একটি নির্দিষ্ট রীতি মেনে চলে আসতে বাধ্য হয়েছে। আপনারা প্রত্যেকেই দত্তক নেওয়া সন্তান হয়ে এই সাম্রাজ্যের অধিপতি হয়েছে, আর আপনাদের সাথে বিবাহ হয়েছে একের পর এক আসরিক কন্যা সন্তানদের, যারা কিনা এই পরিবারেরই বংশভূত। কিন্তু তাদের কাউকেই মহারানীর দরজা দেওয়া সম্ভব হয়নি, কারণ তারা প্রত্যেকেই পিশাচিনী আর ওই কঙ্কালিনীর বংশোদ্ভূত। আর আপনি তাদেরই বংশোদ্ভূত কন্যাকে নিক্ষেপ করে দিলেন জলে। এই জল এখন থেকে অপবিত্র হয়ে যাবে। আর আপনি কি ভাবছেন এই কন্যা ফিরে আসবে না? এই কন্যা ফিরবে। যে মানুষ কামনা নিয়ে ফিরবে তা আপনার পরিবারের ধ্বংসের কারণ হবে। তখন হরজাঙ্গ বর্ধন সেই সাধুকে উদ্দেশ্য করে বলেছিলেন, না, আমি তা কোনোভাবেই হতে দেব না, কারণ আমি লক্ষ্মীনীকে নিজের হাতে শেষ করেছি। তার গর্ভস্থ এই কন্যা সন্তানটিকেও আমি এই কুয়োর জলে ফেলেই শেষ করলাম। আর রইল বাকি সম্পত্তি আর সম্পদের কথা, তাহলে বলবো আমাদের যথেষ্ট প্রতিপত্তি রয়েছে। ওর মধ্যে থেকে কুড়ানো স্বর্ণগুলোর দ্বারা আমাদের প্রতিপত্তি এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তাই আপনি আপনার বাক্য সামলে কথা বলুন। ভুলবেন না, আপনি এই সাম্রাজ্যের অধিপতির সাথে কথা বলছেন। আপনি আমার সাম্রাজ্যের অধিভূত এক দাস মাত্র। আর রইল বাকি পরবর্তী সংসার জীবনের কথা, তাহলে আমি এক সুন্দরী রূপবতী কন্যাকে বিবাহ করব, আর তার আমার মিলনে এক পুত্র সন্তান জন্ম লাভ করবে, আর সে হবে এই সাম্রাজ্যের অধিপতি। তার নামকরণের মধ্যে দিয়েই এই সাম্রাজ্যের পরবর্তী যুগ সন্ধিক্ষণ রচিত হবে। আমি জন্মের পূর্বের আগেই তার নাম আমার পরিবারের প্রধান পুরোহিতের কাছ থেকে জেনে নিয়েছি। তার নাম হবে প্রতাপাদিত্য বর্মন, আর তার নাম অনুসারে এই সাম্রাজ্যের নাম হবে প্রতাপগড়। আর সেই সন্ধিক্ষণ আসবে খুব শীঘ্রই। এতদিনের চলে আসা অভিশাপকে আমি সমাপ্ত করে দিয়েছি। এবারে আর এই কঙ্কালিনীর বংশোদ্ভূত আসরিক শক্তির অধিকারিণী কন্যারা আর কোনোভাবেই আমাদের সাম্রাজ্যকে ধ্বংস করতে পারবে না, মলিন করতে পারবে না, রক্তাক্ত করতে পারবে না। আমার রক্তে ভেজা পুত্র সন্তান জন্ম লাভ করবে, যার শরীরে থাকবে এই বংশের রক্ত। সেই সাম্রাজ্যের অধিপতি হবে। সেবাইরা, তোমরা এই সাধুকে মৃত্যুদণ্ড দাও। এর এত বড় সাহস, এ কিনা আমার মুখে মুখে তর্ক করা স্পর্ধা দেখায়। হরজাঙ্ক বর্মনের মুখে এই কথা শুনবার সাথে সাথে সিপাহীরা এগিয়ে এসে সেই জনৈক সাধুকে পায়ে শৃঙ্খল পরিয়ে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। যাবার সময় সেই সাধু রাজাকে অভিশাপ দিয়ে বলে যায়, তুই মস্ত বড় ভুল করেছিস রাজন, তুই মস্ত বড় ভুল করেছিস। তুই ক্ষণিকের জন্য নিস্তার লাভ করতে পারলেও সারা জীবনের জন্য তোর সাম্রাজ্যকে অন্ধকারে কুয়োর দিকে ঠেলে দিলি তুই। এই কঙ্কালিনীর বংশোদ্ভূত আসুরি ক্ষমতা অধিকারী কন্যারা কোনো দিনও মরতে পারে না। তারা ওইভাবেই নিজেদের শক্তিকে অক্ষত রাখে। না হলে এত কালেও কেন তাদেরকে এই সাম্রাজ্যে সর্বনাশ করার হাত থেকে দূরে রাখা সম্ভব হয়নি? আর রইল বাকি রক্তের কথা, তাহলে তুই ভুলে যাস না তুই নিজেও এই পরিবারের নয়।
এই পরিবারের শেষ দত্তক নেওয়া সন্তান। তুই কখনোই নিজেকে এই পরিবারের উত্তরসূরি বলে দাবি করতে পারিস না। কঙ্কালিনীর গর্ভ থেকে যে জন্মলাভ করেছিল এবং তার পরবর্তী গর্ভস্থ সমস্ত কন্যা সন্তানরাই এই সাম্রাজ্যের প্রকৃত উত্তরসূরি। তারা আসরিক এবং কালো শক্তির অধিকারী হলে কি হবে? তারা এই সাম্রাজ্যের উপর নিজেদের ক্ষমতা বিস্তারে সক্ষম। ভুলে যাস না। নিজেকে এতটাও শক্তিশালী ভেবে ভুল করিস না। মৃত্যুর দিকে পা বাড়াস না। তুই আমাকে আজ মেরে ফেললেও আমার বলার সত্যিগুলো কোনোদিনও মিথ্যা হবে না। আমি তোকে আজ এক নিরীহ সাধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অভিশাপ দিচ্ছি। এই বংশ ধ্বংস হবে, এই বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর এই কুয়ো হয়ে উঠবে অভিশাপের আঙ্গর, যেখান থেকে এককালে স্বর্ণের গুঁড়ো উদ্ধার প্রাপ্ত হওয়ার কারণে এই সাম্রাজ্য রক্ষা পেত। এরপরে সেখান থেকে বইবে রক্তের বন্যা, উঠে আসবে রক্ত, আর একের পর এক মানুষের প্রাণ নিতে থাকবে তোর হাতে নিক্ষিপ্ত হওয়া এই বংশের উত্তরাধিকারিণী, পিশাচিনী, কঙ্কালিনী। সেই দিনই ওই সাধুকে এক উঁচু পাহাড়চূড়া থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তার আর কোনো অস্তিত্ব কোনোদিন খুঁজে পাওয়া যায়নি মহামন্ত্রী। হরজাঙ্ক বর্ধনের বিবাহ হয়েছিল লক্ষ্মীমন্ত্রীর সাথে। আমি হলাম তার একমাত্র পুত্র। ঘটনাটি ঘটল আমার বিবাহের পর। আমার সাথে বিবাহ হলো এক রাজকন্যার, কিন্তু তারপরেই জন্ম নিল দর্পরেখা। ওর জন্ম আমাদের পরিবারের জন্য ছিল খুবই শুভ। আমি এক তান্ত্রিককে ডেকে নিয়ে এসে ওই কুয়োটি সৎকারের ব্যবস্থা করেছিলাম। ফলে সেখানে রক্তের পরিবর্তে পুনরায় স্বর্ণের গুঁড়ো উঠতে শুরু করল। কিন্তু এর পরেই ঘটে গেল সেই চরম বিপর্যয়। আমার কন্যা 5 বছর বয়স হবার পরেই একদিন একা একা ঘুরতে ঘুরতে ওই কুয়োর কাছে গিয়ে উপস্থিত হয়। তারপরেই আকাশটা একেবারে অন্ধকার হয়ে আসে। দেখলাম কুয়ো থেকে কোনো এক অপশক্তি বেরিয়ে এসে গোলাকার আকৃতিতে ঘুরতে ঘুরতে প্রবেশ করে গেল দর্পরেখার শরীরে। দর্পরেখা কষ্টে ছটফট করতে শুরু করলো, যন্ত্রণায় মাটিতে পড়ে গিয়ে দাপাদাপি করতে শুরু করলো। তারপরেই শুনলাম এক অট্ট হাসির শব্দ, যেন নারী কণ্ঠে সে বলে উঠল, আমি এতকাল ধরে এই কুয়োর মধ্যে নিজের শক্তিকে অধিকৃত করে রেখে দিয়েছিলাম। এখন আমি পুনরায় মুক্ত হয়ে গিয়েছি। এখন আমি দর্পরেখায় শরীরের মধ্যে প্রবেশ করেছি। দর্পরেখা এখন আর কোনো সাধারণ কন্যা নয়। তার মধ্যে দৈব এবং আসুরিক শক্তি দুই একই সাথে বিরাজ করে। তবে দিনের বেলা সে থাকবে কেবল মনুষ্য প্রতিভ, কিন্তু রাত হওয়ার সাথে সাথে সে পরিণত হবে এক পিশাচিনীতে। আমি সেদিন এটুকু শুনেছিলাম। এরপরে আমি দর্পরেখাকে বাড়িতে নিয়ে চলে আসি এবং একটি ঘরে আটক করে রাখতে বাধ্যই হয়েছিলাম এক প্রকার। তাকে বাইরে বেরোতে দেওয়া হতো না, কারোর সাথে মেলামেশা করতেও দেওয়া হতো না। এরপরে আমার এক পুত্র সন্তান জন্ম লাভ করে, কিন্তু এই অভিশাপ তাকেও শেষ করে ফেলে। আমার কন্যা এখন সেই মারাঠা নৃপতির অধীনস্থ। তারা তাকে এখান থেকে অপহরণ করে নিয়ে গিয়েছে নিজের রানী বানাবে বলে, কিন্তু তারা জানে না তারা কত বড় অভিশাপকে নিজের সঙ্গে করে নিয়ে গেছে। যে কোনো সময় যে কোনো রকমের সর্বনাশ ঘটে যেতে পারে। আমাকে আর যুদ্ধ বা বিপত্তির মধ্যে দিয়ে গিয়ে ওই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে না। আমার কন্যা দর্পরেখা একাই ওই মারাঠাদেরকে শেষ করতে সক্ষম। জানি না মন্ত্রী, জানি না এখন আমি কি করব। আমি এতক্ষণ ধরে স্বপ্নাবিষ্ট হয়ে প্রতাপাদিত্য বর্মনের ওই কথাগুলো শুনে যাচ্ছিলাম। এরপরই দেখলাম এক ভয়ঙ্কর ঘটনা। দর্পরেখা পিশাচিনীর বেশ ধারণ করে মারাঠা সম্রাটকে প্রাণে হত্যা করে ফেলল। মারাঠা সাম্রাজ্যের প্রধান অধিপতিকে হত্যা করবার কারণে
তার সিপাহীরা বলপূর্বক আটক করল দর্পরেখাকে। কিন্তু তখন ভোরের আলো ফুটে যাওয়ার কারণে দর্পরেখার মধ্যে সেই শক্তি আর বিদ্যমান ছিল না। ফলে তারা অচিরে এই দর্পরেখাকে বন্দি করে তার শিরধর থেকে আলাদা করে দিল। সেটি গিয়ে পড়ল এই কুয়োর মধ্যে, আর শরীরের বাদবাকি অংশটা তার কুয়োর জলের মধ্যেই ফেলে দিল। তারপরে প্রতাপাদিত্য বর্মনকে বন্দি বানানো হলো। বর্মন বংশ এতদিন পর্যন্ত যে ক্ষমতা এবং প্রতিপত্তি নিয়ে জীবিত ছিল, দর্পরেখার মৃত্যুর পরে তার সবটাই ম্রিয়মাণ হয়ে গিয়েছিল। ফলে প্রতাপাদিত্য বর্মনের নিজেকে রক্ষা করবার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। এই কারণে তিনি নিজে তরোয়াল দিয়ে নিজে শিরচ্ছেদ করেন। বর্মন বংশ চিরকালের জন্য সমাপ্ত হয়ে যায়। কিন্তু দর্পরেখার মৃত্যু ছিল না, তার আত্মাও এইভাবেই এই কুয়োর মধ্যে থেকে যায়। পরবর্তীকালে নারায়ণ বংশের দ্বারা যখন এই সাম্রাজ্য পুনরুদ্ধারীকৃত হয়, তখন এই অভিশাপ পুনরায় জেগে ওঠে। অর্থাৎ বর্তমানে সকলের ওপরে, এমনকি জমিদার দর্পনারায়ণের উপরে যে অভিশাপ বিদ্যমান, তাই দর্পরেখার দ্বারা সৃষ্ট অভিশাপ। সুতরাং আমাকে দর্পরেখার আত্মাকে মুক্তি দিতে হবে, আর খুঁজে বার করতে হবে কঙ্কালিনীর সেই পুরাতন ডেরা, যেখান থেকে এই সমস্ত অভিশাপ উদ্ভূত হয়েছিল। ঠাকুর মশাই এত পর্যন্ত বলে থামলেন। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, ঠাকুর মশাই, এরপরে কি ঘটেছিল? দেখলাম ঠাকুর মশাই কিছুক্ষণ চুপ করে রয়েছেন। তারপর তিনি আমাদেরকে উদ্দেশ্য করে পুনরায় বলতে শুরু করলেন। আমি সমগ্র সত্যিটা জানবার পরে ধৃতিমান সহ ওই গ্রামের সমস্ত বাসিন্দাদেরকেও জানিয়েছিলাম। তারা আমার মুখ থেকে সমগ্র ইতিহাসটা শুনে একেবারে চমকে উঠেছিল। এমনকি এই ইতিহাস সম্পর্কে জানবার পর আমার নিজের শিরাবেও হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। তবে আমি হার মানিনি, আর 15 দিন পরেই পূর্ণিমা তিথি ঘনীভূত হওয়ার কথা ছিল। সেদিন এক বিশেষ নিয়মের দ্বারা পুজো করার মধ্যে দিয়ে আমরা এই অভিশাপের হাত থেকে গ্রামকে রক্ষা করতে পেরেছিলাম। নিশ্চিন্তপুর রক্ষা পেয়েছিল, কিন্তু সেটাও ছিল এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামের লোকেরা সমগ্র সত্য সম্পর্কে পরিচিত হয়ে যাওয়ার পরে আমরা এক বিশেষ যজ্ঞের আয়োজন করবার জন্য মনস্থির করে ফেললাম। যজ্ঞটি ওই কুয়োর পাশেই সংগঠিত করবার ব্যবস্থা করা হয়েছিল। 5টি ছাগলকে মেরে তাদের মাথা 5 দিকে পুঁতে মাঝে একটি আয়তক্ষেত্রের মতন পরিসর তৈরি করে সেখানে আমাকে বসতে হয়েছিল। এরপরে শুরু করলাম মন্ত্রপাঠ। আমার সাথে ছিল মা কালীর শক্তি। সেই কারণে আমাকে পরাস্ত করবার মতো সামর্থ্য ছিল না ওই দর্পরেখার। আমি এক নাগাড়ে মন্ত্র পড়তে থাকলাম। হঠাৎ করেই দেখলাম কুয়োর মধ্যে দিয়ে গল গল করে রক্ত প্রবাহিত হতে শুরু করেছে। জলের পরিবর্তে ভেসে আসা অত রক্তের স্রোত দেখে এই গ্রামবাসীদের মধ্যে এক তীব্র আতঙ্কের প্রভাব সৃষ্টি হতে শুরু করলো। তারা স্থান থেকে স্থানান্তরে দৌড়ে পালাতে লাগলেন। প্রাণ বাঁচানোর উপায় খোঁজবার জন্যই তারা এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বাঁচার তাগিদ অনুভব করতে লাগলেন। এমন সময় দেখলাম কুয়োর মধ্যে থেকে উঠে আসছে রক্তমাখা একটা শরীর। কি বিভৎস সেই চেহারা! হাতের মুঠোর মধ্যে আমি যে মূর্তিটিকে চাক্ষুষ দেখতে পেয়েছিলাম, সেটির সাথে হুবাহু মিল ছিল এই মুখমণ্ডলটির। এটি আমার দিকে ক্রমপর্যায়ে এগিয়ে আসতে থাকলো। নকল হাতগুলি জমির উপর আঁচড়াতে আঁচড়াতে সে ক্রমে এগোতে লাগলো। আমি ভয়ে আতঙ্কে একেবারে আড়ষ্ট হয়ে গেলাম। তবুও মন্ত্রপাঠ বন্ধ করতে পারলাম না, কারণ এই মন্ত্রপাঠ বন্ধ করার অর্থ ছিল সকলকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইনি আমি কাউকে। নিজে মৃত্যুবরণ করব ভেবেও মন্ত্রপাঠ বন্ধ করলাম না। আমি জানতাম ক্রমাগতভাবে মন্ত্রের উচ্চারণ করতে থাকলে দর্পরেখার মধ্যে থাকা আসুরিক শক্তি ধীরে ধীরে দৈবিক শক্তির আকার ধারণ করবে এবং তার দেহটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ঠিক তাই ঘটল। আকাশ পুড়ে এক পবিত্র জ্যোতির আলোক
তার শরীরের উপর পড়তেই ছটপট করতে শুরু করলো দর্পরেখা। দেখলাম সেই রক্তাক্ত শরীরটা ভূমির ওপর পড়ে কাতরাচ্ছে। পরে ক্ষণিকের মধ্যে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে এদিক ওদিকে ছড়িয়ে পড়ল। তার পরের মুহূর্তে সেই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলি একত্রিত হয়ে ধারণ করলো একটি গোলাকার পিণ্ডের। সেই পিণ্ডটি ধীরে ধীরে এক নারী মূর্তির আকার ধারণ করলো। দেখলাম সামনে দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব সুন্দর রমণী। সে আমার দিকে হাত জোর করে বলল, আমি কঙ্কালিনী। এতকাল ধরে আমি অভিশাপবন্দী ছিলাম। ডাইনি তন্ত্রে দীক্ষা গ্রহণ না করেই এই তন্ত্রের ক্রিয়া করবার ফলে আমি অভিশাপগ্রস্ত হয়ে পড়েছিলাম। তারপরেই ঘটে আমার মৃত্যু। তাই আমি এই অভিশাপের কবল থেকে মুক্তি পেতে পারিনি। আমাকে পিশাচ হয়ে ঘুরতে হয়েছে। আমার কোনো মুক্তি ঘটেনি। আর এই বংশোদ্ভূত সমস্ত নারীর মধ্যেই আমার অস্তিত্ব সংরক্ষিত রয়েছে। আমি তাদের শরীর ত্যাগ করে চলে যেতে পারিনি, কারণ অভিশাপটাই ছিল এমন, যারা যারা জন্ম লাভ করবে তাদের প্রত্যেকের শরীরেই আমাকে বাসা বাঁধতে হতো। তা না হলে আমি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারতাম না। এমনকি নির্দিষ্ট সময়ের পূর্বে আমার মুক্তি ঘটাও সম্ভব ছিল না। তোমার মতন একজন পবিত্র সাধকের হাতেই এত যুগ বাদে আমার মুক্তি ঘটবে বলেই আমি জানতাম, কিন্তু এই কথা আমি কাউকে জানিয়ে যেতে পারিনি, যার জন্য আমার বংশ উদ্ভূত প্রতিটি কন্যা নিরবিচ্ছিন্নভাবে পিশাচিনীতে রূপান্তরিত হতে বাধ্য হয়েছে। তারা সুন্দর জীবন পেতে পারত, কিন্তু আমার কারণেই তাদেরকে অভিশাপ ভোগ করতে হয়েছে। তাই তারা না চেয়েও মানুষকে স্বীকার করতে বাধ্য হয়েছে, তাদের রক্তপান করতে বাধ্য হয়েছে। দর্পরেখায় ছিল আমার বংশোদ্ভূত আসুরিক শক্তির অধিকারিণীদের মধ্যে অন্তিমতম। আপনি তাকে উদ্ধার করেছেন। বংশোদ্ভূত সমস্ত নারীরাই আজ আমার শরীরের মধ্যে বিলীন হয়ে গেল। এরা প্রত্যেকেই পরিযায়ী আত্মা। এরা প্রত্যেকেই একে অপরের অংশ, আর সর্বতোভাবে আমার দ্বারা নিয়ন্ত্রিত থেকেছে। তাই আমার মুক্তি মানে এদের সকলের মুক্তি। আমি এই গ্রাম ত্যাগ করে চলে যাচ্ছি, তবে সিদ্ধচরণের দ্বারা পুনরাবৃষ্ট এই কুয়ো আর কোনোদিনও স্বর্ণগুঁড়ো তৈরি করতে পারবে না। কিন্তু এই কুয়ো আজ থেকে অভিশাপ মুক্ত। এই জল পরিশুদ্ধ জল গ্রামবাসীরা ব্যবহার করতে পারবেন, তা পানের উপযোগী। আমি নিজের জীবনের বিনিময়ে এই গ্রামবাসীদের জীবন ফিরিয়ে দিয়ে গেলাম। আমার মুক্তি ঘটুক। এই বলেই কঙ্কালিনীর আত্মা সেদিন আমাদের সকলের সামনে থেকেই বিদায় নিয়েছিল। আর এতকালের এত আসুরিক নারীদের অভিশাপের থেকেও মুক্তি পেয়েছিল ওই গ্রাম। এই ইতিহাস কোনো লোককথার দ্বারা সমৃদ্ধ ইতিহাস ছিল না। সেভাবে দেখতে গেলে বহু পুরাতন ইতিহাসের মিশেল সিঞ্চিত হয়েছিল ওই কুয়োর গর্ভে, যেদিকে আমাকে উৎখাত করতে হয়েছিল। এরপরে দর্পনারায়ণ আরও বেশ কিছুকাল স্বাধীনভাবে জমিদারি চালিয়েছিলেন। তারপরে কি হয়েছিল তা আমার আর জানা নেই। আমি গ্রামবাসীদেরকে মুক্তিদান করে গ্রামে শান্তি ফিরিয়ে দিয়ে নিজের ভিটের উদ্দেশ্যে চলে এসেছিলাম। পরবর্তীকালে কেউ আর ওই গ্রাম থেকে যোগাযোগ করতে না আসায় কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা আমি পাইনি। আশা করি তারা সকলে ভালোই আছে। এই হচ্ছে গল্পের সার বস্তু। তা কি বুঝলে বিভূতি? আশা করি তুমি এই গল্প বুঝতে পেরেছ। অনেক ঐতিহাসিক সত্তা ভেদ করে আসলে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তিরই জয় ঘটেছিল। সেইটুকু কি আন্দাজ করতে পেরেছ? ঠাকুর মশাই থামলেন। আমি ঘাড় নেড়ে জবাব দিলাম, হ্যাঁ ঠাকুর মশাই, বুঝতে পেরেছি। আপনি বোঝাবেন আর আমরা বুঝতে পারবো না, এমনটা কি হতে পারে? তবে সেদিন কিশোরীর মুখে আর কোনো রাগ কাটতে দেখিনি। সে যে ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা ইতিহাসকে এত সহজে অনুধাবন করতে পারবে না, তা আমি আন্দাজ করে ফেলতে পেরেছিলাম বইকি। তবে সেদিন আর ঠাকুর মশাইয়ের বাড়িতে বসে লুচি তরকারি খাওয়া সম্ভবপর হয়নি। একটা প্যাকেটে বেঁধে বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম। তারপরে অনেক রাত হয়ে যাওয়ায় সেদিন আর ভরপেট ভোজন করাও সম্ভব হয়নি। আসল ঘটনাটা কি সেটা কিশোরী ভায়াকে গোটা রাস্তাটা বোঝাতে বোঝাতে আমাকে বাড়ি ফিরতে হয়েছিল। মস্তিষ্ক বিরামগতি টেনে দিলেও মুখ বন্ধ রাখতে পারিনি।
আসলে সেবারের ঠাকুরমশাইয়ের মুখে শোনা গল্পটি ছিল এক প্রকার জটিল ধাঁধার মতো, যেটির পুনরুদ্ধার সম্ভব ছিল কেবল ঠাকুরমশাইয়ের মুখে। শুনে ফেলা গল্পটার আসল উদ্দেশ্য সম্পর্কে তাগিদ না দেখিয়ে পরবর্তী গল্প শোনার তাগিদটাই আরও অধিক মাত্রায় কাজ করাতে বাধ্য হয়েছিলাম।